আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি ক্লাস 8-এর সুপার একটি লাইভে। সো আশা করছি তোমরা সবাই আমাকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ, আমার কথা ক্লিয়ারলি শুনতে পারছো, আমার পিছনের বোর্ডটা ক্লিয়ার আছে। সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, অ্যান্ড সব কিছু একদম তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পারছো কিনা, এভরিথিং মানে সব ঠিকঠাক আছে কিনা। আর কে কোথা থেকে আমাকে আজকে দেখছো, আজকে লাইভটিতে অংশগ্রহণ করছো, সেটাও আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ওকে, সো অলরেডি আমি দেখতে পাচ্ছি নেহা আমাদের সাথে জয়েন করেছে। তারপর ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে আমার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। যারা মাত্র জয়েন করছো তাকে আমার আমার পক্ষ থেকে তাদের জন্য সালাম থাকলো। ওকে, আচ্ছা আচ্ছা, রিদওয়ানকে দেখতে পাচ্ছি। বাকিরাও একটু জানিয়ে দাও। আর তোমাদের যদি ক্লাস 8-এর কোনো বন্ধু বান্ধব থাকে, বা এমন যদি কেউ থাকে যে ছোট ভাই বোন যারা ক্লাস 8-এ এবার পড়াশোনা করবে, মানে 8-এর ভর্তি হয়েছে, তাদেরকেও প্লিজ একটু কমেন্ট সেকশনে মেনশন করে দাও। লাইভটা শেয়ারও করে দিতে পারো, কারণ আজকের লাইভটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা মূলত দেখব যে গণিত, বিজ্ঞান এবং আইসিটি, এই যে নতুন একটা বছর শুরু হচ্ছে, এই বছরে আসলে সারা বছরে কিভাবে এটা পড়লে তুমি টপ রেজাল্ট করতে পারবে, খুব ভালো রেজাল্ট করতে পারবে, অ্যান্ড সব কিছু সুন্দর মতো সময়ের মধ্যে শেষ করতে পারবে, এই সম্পর্কে আজকের লাইভটি হবে। তো যারা যারা জয়েন করছে, যেমন আমি ফারিহাকে দেখতে পাচ্ছি, এই পাশে আমাদের সাথে আছে তাসলিমা, তারপর লাবিব। তো সবাইকেই বলছি একটু আমরা শেয়ারও করে দিই, অ্যান্ড আমাদের যে ফ্রেন্ডসরা আছে যারা ক্লাস 8-এ পড়বে, বা কেউ যদি ছোট ভাই বোন থাকে তাদেরকেও একটু মেনশন করে দিই। হ্যালো হ্যালো। আচ্ছা, নওগাঁ থেকে আমরা দেখতে পাচ্ছি দেবজিৎ জয়েন করেছে। তারপর আর কে কোথা থেকে জয়েন করেছে? আচ্ছা, ঢাকা থেকে জয়েন করেছে নামিরা। তারপর আমাদের সাথে ওকে ওকে, আচ্ছা মাধবী, কি, হ্যাঁ মাধবী আছে, মাধবী আমাদের সাথে আছে আজকের লাইভে। তারপর আর কে জয়েন করেছে? ওকে, কুমিল্লা থেকে আছে আজোয়া। তারপরে ফেনী থেকে আছে ইসরাত জাহান। তারপর আয়াজ আছে হচ্ছে ঢাকা থেকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, মাধবপুর থেকে আছে নীলুফা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বগুড়া থেকে আছে নিগার সুলতানা। তারপরে সিলেট থেকে আছে শম্পা। ওকে, নরসিংদী থেকে আমাদের সাথে জয়েন করেছে মনসুরা। ওকে, সো আমরা প্রায় সারা বাংলাদেশ কিন্তু একসাথে হয়ে গেছে আজকে, তাই না? পাবনা থেকে আমাদের সাথে আছে সাইদুল ইসলাম। তো সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা বলছিলাম যে ক্লাস 8-এ কিভাবে পড়লে আসলে ভালো করা যাবে, এবং সারা বছরের প্ল্যানটা আসলে কেমন হওয়া উচিত, এবং সিলেবাসে কি আছে, প্রশ্ন কীরকম থাকবে, অ্যান্ড ক্লাস শেষে তোমাদের জন্য কিন্তু সারপ্রাইজও থাকবে। সো সব কিছুই আসলে থাকছে আজকের ক্লাসে। সো আজকে আমরা মূলত 3টে সাবজেক্ট নিয়ে বেসিক্যালি কথা বলবো। আমাকে একটু জানায় দাও যে ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, আমার লেখা দেখতে পারছো কিনা, আমার কথা শুনতে পারছো কিনা, অ্যান্ড আবার পিছনে যে বোর্ডটা আছে, যে বোর্ডে লেখালেখি করছি, বোর্ডটাও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। তাহলে আমরা শুরু করব। আচ্ছা, এই যে গাজীপুর থেকে আছে, তারপর রংপুর থেকে আমাদের সাথে জয়েন করেছে আদনান। ওয়ালাইকুম আসসালাম। তারপর সিরাজগঞ্জ থেকে আছে ইসরাত জাহান সোয়া। সাভার থেকে সঙ্গীতা আসছে। আচ্ছা, ফারহানা খান রিনাজ আমাদেরকে জানিয়েছে যে অল ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। টাঙ্গাইল থেকে জাকিরকে দেখতে পাচ্ছি। রংপুর থেকে রেজওয়ানও জয়েন করেছে। ওকে, মদিনা পারভিন এসছে আমাদের সাথে। পঞ্চগড় থেকে আছে শাহজাহান, দেন শেরপুর থেকে আমাদের সাথে জয়েন করেছে সাবিনা। সো সবাইকে ওয়েলকাম করছি ক্লাস 8-এর সুপার একটি ক্লাসে। অ্যান্ড আজকের ক্লাসে আমরা 3টে সাবজেক্ট নিয়ে আসলে কথা বলবো, সেটা হচ্ছে গণিত, বিজ্ঞান এবং আইসিটি। এবং এই 3টা সাবজেক্টে আসলে কিভাবে পড়লে তুমি একটা টপ রেজাল্ট করতে পারবে। টপ রেজাল্ট মানে কি? মানে মিনিমাম A+, 80%-এর বেশি নাম্বার পাওয়া। ঠিক আছে? সো কিভাবে পড়লে আসলে এই নাম্বারটা পাওয়া সম্ভব, বা এইরকম একটা রেজাল্ট করা সম্ভব, এটা নিয়ে আমরা আসলে আজকের লাইভে কথা বলবো। দেখো, বিগত আমাদের, তোমরা যারা 8-এ আছো আমি জানি অনেকেই কিন্তু তোমরা আমাদের সাথে ক্লাস 6-এও ক্লাস করেছো, 7-এও ক্লাস করেছো, তাই না? সো তোমাদের সাথে আমরা অলরেডি পরিচিত। যারা আজকে জয়েন করছো তাদেরকেও বলছি, আমাদের কিন্তু গত বছর থেকে শুরু করে, মানে তার আগের যতগুলো ব্যাচ ছিল, সবাই কিন্তু ক্লাস 8-এ চমৎকার রেজাল্ট করছে। শুধু ক্লাস 8 না, 6 to 10 বা 6 to 12 পর্যন্ত সবার রেজাল্ট অনেক ভালো। অ্যান্ড প্রতি বছরের মতো এই বছর কিন্তু আমরা কৃতি শিক্ষার্থী অনুষ্ঠান করব, যেখানে যারা খুব ভালো রেজাল্ট করেছে তারা সবাই আসবে, তাদের হয়তো প্যারেন্টসরাও আসবে, অ্যান্ড সবার সাথে আমরা খুব চমৎকার একটা অনুষ্ঠান করি প্রতি বছর, এবছরও হবে। সো আশা করছি যে আজকে যে প্ল্যান শেয়ার করব, এই প্ল্যান অনুযায়ী পড়লে অন্তত নেক্সট ইয়ার তুমিও থাকবে সেই লিস্টে। ঠিক আছে? আচ্ছা, তাড়াতাড়ি শুরু করবো। ওকে, তাড়াতাড়ি আমরা শুরু করি। সো চলো দেখে নেই যে আজকের ক্লাসে আমরা আসলে কি কি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেমন পড়বো, প্রথমে আমরা একটা পরিচিতি চালাবো যে আসলে আমাদের এই অনলাইন ব্যাচ 2026-এ
কারা কারা তোমাদের শিক্ষক হিসেবে থাকছেন এবং কাদের সাথে পুরো বছরের জার্নিটা তোমরা হচ্ছে থাকবে। নেক্সট আমরা যেটা করব যে কিভাবে আসলে অনলাইন ব্যাচ 2026-এ পড়ানো হবে এটা নিয়ে আমরা আলোচনা করব। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে নতুন ক্লাসের সিলেবাসটা কীরকম আসতেছে এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা হবে। মানে পুরো বছরে আমরা অন্তত এই 3টা সাবজেক্টে কী কী পড়তেছি, কী কী আমাদের সূচিপত্রে আছে, এগুলো আসলে কিভাবে পড়া যায় এগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেটাও দেখব, মানে একটা কোয়েশ্চেন প্যাটার্নও আমরা দেখে যাব। বছরের প্রথম থেকে কিভাবে পড়া শুরু করতে হবে, কারণ দেখো বছরের প্রথম থেকে যদি তুমি ঠিকমতো পড়া শুরু না করো শেষে কিন্তু যে ওই সময়টা পাওয়া যাবে না। তো যখন তুমি সময় পাবে না তখন তোমার ওই প্রিপারেশনটা কিন্তু তৈরি হবে না, তাই না? সো প্রথম থেকেই আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে যাতে আমাদের রেজাল্টটা ভালো থাকে, পড়াশোনাটা আমরা ভালোভাবে নিয়ে যেতে পারি, এবং ওইটাই যদি তুমি পুরো বছর কন্টিনিউ করো ইনশাল্লাহ অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে। আচ্ছা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আমরা কিছু কিছু কমন মিস্টেকস থাকে, ঠিক আছে, কিছু কিছু কমন ভুল থাকে যেটার কারণে আমাদের রেজাল্ট খারাপ হয়, প্রত্যেক বছরই এটা হয়। সো এইবারও আমরা এগুলো নিয়েও আলোচনা করব। অ্যান্ড ফাইনালি হচ্ছে রুটিনটা আসলে কেমন হওয়া উচিত। সো এই হচ্ছে আজকের ক্লাসের বা আজকের লাইভের আলোচনার বিষয়বস্তু। সো চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা চলে আসি যে এই বছর আসলে তোমাদের সাথে কারা কারা থাকছেন। সো প্রতিবারের মতোই 10 মিনিট স্কুলের সকল টিচার অবশ্যই তোমাদের সাথে থাকবে, বাট সাবজেক্ট ওয়াইজ যদি পড়াশোনার কথা বলি, যেমন আমাদের বিজ্ঞানে আমাদের সাথে থাকছে ইউসা ভাইয়া, বিজ্ঞানে তোমাদের সাথে আরিফ ভাইয়া থাকবে, এবং অবশ্যই কি আমাদের জাকি স্যার, আমাদের জাকি ভাইয়াও থাকবে, ঠিক আছে। সো এনারা হচ্ছে বিজ্ঞান পড়াবেন। নেক্সট যদি আসি বাংলা ও বিশ্ব পরিচয়, বাংলা এবং আমাদের যে বিজ্ঞান ও বিশ্ব পরিচয় আছে যেটা, সো এখানে আমাদের সাথে থাকবে হচ্ছে আমাদের সবার প্রিয় কাইফ ভাইয়া, অ্যান্ড আমাদের সাথে থাকছে আরো লিমন ভাইয়া, এবং তার সাথে কি, তার সাথে হচ্ছে আমাদের সবার ফেভারিট সুইটেস্ট আপু আমাদের কুমকুম আপু। সো এরা তিনজন মিলে এইবার ওনারা আমাদেরকে কি করাবেন, আমাদের হচ্ছে বাংলা এবং কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই যে দুইটা সাবজেক্ট আছে এই দুইটা সাবজেক্টে এই তিনজন শিক্ষককে আমরা পাচ্ছি। আচ্ছা, এরপরে যদি চলে যাই, এরপরে হচ্ছে আমাদের গণিতে আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় সুস্মিতা আপু। গত বছর তোমরা সুস্মিতা আপুর ক্লাস যারা যারা করেছো তারা প্লিজ আমাকে বলবে যে কেমন লেগেছে সুস্মিতা আপুর ক্লাস। আমিও আছি তোমাদের সাথে, তার সাথে কে আছে, তার সাথে আমি আছি, সুস্মিতা আপু আছে, এবং তোমাদের সাথে অবশ্যই তোমাদের ফয়সাল ভাইয়েরও দেখা হবে, ফয়সাল ভাইও কিন্তু তোমাদের সাথে থাকবেন। আর এটা ছাড়াও আমাদের সাথে আরও যারা যারা থাকছে আমাদের সাথে, দেখো আমাদের যে এই যে আমাদের প্রাপ্তি আপু আছে, প্রাপ্তি আপু কিন্তু বিজ্ঞানের ক্লাসেও থাকবে। আর তাছাড়াও আমাদের জাকি ভাইয়া, আরিফ ভাই, এবং মাঝে মাঝে আমাকেও তোমরা পাবে আইসিটি ক্লাসে, ঠিক আছে। সো এইটাই হবে যে আমাদের একদম এই বছরের টিচার প্যানেল, এবং এই শিক্ষকরাই তোমাদের সাথে থাকবে, ঠিক আছে। ওয়ান্ডারফুল, এক্স্যাক্টলি। সো এই তো তোমরা যারা যারা অলরেডি 6-7-এ আপু বা ভাইয়াদের সাথে ক্লাস করেছো তাদের সাথে নতুন করে পরিচয় করা দেওয়ার কিছু নাই, বাট যদি আমাকে না চিনে থাকো, আমার সাথে একদম নতুন হয়, অনেকেই হয়তো নতুন আসছো। তো আমার নাম হচ্ছে জারিন তাসনিম, আমি তোমাদের সাথে ম্যাথ এবং আইসিটি দুইটা সাবজেক্টে থাকছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো এটা তো গেলাম। এখন আসি যে একটা চ্যাপ্টার আসলে কিভাবে আমাদের 10 মিনিট স্কুলে পড়ানো হবে, কিভাবে পড়বো আমরা। দেখো, ধরো আমরা যদি এই যে দেখো একটা চ্যাপ্টার, প্রথম একটা চ্যাপ্টারে আসি, বিজ্ঞানের একটা চ্যাপ্টার যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, ঠিক আছে। সো এখানে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের উপরে অনেকগুলো ক্লাস কিন্তু হবে, অনেকগুলো ক্লাস থাকবে। অ্যান্ড আশা করা যায় যে এই যে ক্লাসগুলো থাকবে এই ক্লাসগুলোতে কি আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা টপিক তোমাদেরকে পড়াবো, যাতে তোমাদের এই বিষয়ে কোনো রকম প্রবলেম না থাকে। এবং শুধুমাত্র তাই না, ক্লাস শেষে হোমওয়ার্ক থাকবে, এবং আজকের ক্লাসের পর একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে যাবো তোমাদেরকে। তার সাথে সাথে আর কি থাকবে, ক্লাস শেষে হোমওয়ার্ক থাকবে, প্রতিদিন ডেইলি কুইজ হবে। অর্থাৎ তোমাকে আমি একটা পড়াইলাম, পড়ানোর পরে আমাকে তো দেখতে হবে যে তোমার প্রিপারেশনটা হইলো কিনা। এখন তুমি চিন্তা করো, তুমি স্কুল থেকে আসতেছো, ঠিক আছে, বিকাল হয়ে যাচ্ছে, বিকালের পরে তুমি একটু রেস্ট নিয়ে হয়তো আমাদের সাথে ক্লাস শুরু করলে, ক্লাস শুরু করে রাত পর্যন্ত তুমি ক্লাসটা করলে, এরপর হয়তো তুমি একটু ব্রেক নিবা, নিয়ে কিন্তু তুমি কি শোয়ার প্রস্তুতিতে চলে যাবা, কারণ পরের দিন তোমার আবার স্কুল আছে। তো এই যে সময়টা তুমি আমাদের সাথে দিলে, তো আমাদেরকে কি করতে হবে, এই সময়ের মধ্যেই তোমাকে আসলে
প্রস্তুত করে দিতে হবে যে না এই সময়ের মধ্যে তুমি যতটুকু পড়বে ততটুকুই যেন ক্লাসের মধ্যেই মানে ক্লাসের পড়াটা হয়ে যায়। সো এইটার কারণেই তোমাকে ক্লাসে আমরা বুঝাবো, পড়াবো, অ্যান্ড দেন তুমি সাথে সাথে ক্লাসটা শেষ করেই ডেইলি কুইজে পার্টিসিপেট করবে। অর্থাৎ কুইজটা দিয়ে দেখবে যে হ্যাঁ তুমি যা পড়লে এটা অনুযায়ী তুমি পারতেছো কতটুকু, অ্যান্ড ওটা অনুযায়ী কিন্তু তোমার রিপোর্টও তৈরি হবে। সো তুমি তোমার রিপোর্টেও তোমার প্রোগ্রেসটা দেখতে পারবা যে আচ্ছা আজকে ক্লাসটা করলে, ক্লাসটা করার পর তুমি আসলে কতটুকু বুঝলা আর ওইটা থেকে তুমি রেজাল্টটা কীরকম আসতেছে। সো এটার জন্য প্রতিদিন প্রত্যেকটা ক্লাস শেষে ওই টপিকের উপরই তোমার একটা এমসিকিউ বা একটা কুইজ এক্সাম হবে। আচ্ছা, এটার পরে কি হবে? এইটার পরে আমাদের কি থাকবে? আমাদের হচ্ছে প্রত্যেক মাসে মাসে একটা করে কি থাকবে? মান্থলি এক্সাম থাকবে, ঠিক আছে? সো প্রত্যেক মাস শেষে তুমি ওই যে জানুয়ারি মাসে ধরো পড়লা, জানুয়ারি মাসে তোমার যে কয়টা ক্লাসই যাক সবগুলো সাবজেক্টের উপরে একটা মান্থলি পরীক্ষা হবে। মান্থলি পরীক্ষাতে তোমার যেটা হবে যে একটা মাসে তুমি যা পড়েছো ওটা একটা রিভিশন হয়ে যাবে, এবং এটার জন্য কিন্তু একটা রিভিশন ক্লাসও থাকবে। সো হয় না অনেক সময় যে আমরা মানে দেখা যায় যে অনেক পড়ে ফেলছি, বছরে যখন অর্ধবার্ষিকী পরীক্ষা আসতেছে তখন দেখা যায় জানুয়ারি মাসের পড়া ভুলে গেছি, ফেব্রুয়ারি মাসে একদম শুরুর দিকে যা পড়েছিলাম ওগুলো আমাদের মনে নেই। তো এটা যেন না হয়, এটার কারণে প্রত্যেক মাসের শেষেই আমরা ওই মাসে যা যা পড়লাম ওইটা একটা সামারি ক্লাস বা একটা রিভিশন ক্লাস দিয়ে দিব আমরা। সো ওইটা করলে কি হবে? তুমি পুরা মাসে যা পড়ছো ওইটা একটা রিভিশন হয়ে গেল, এবং এটাই তোমাকে আসলে হেল্প করবে যে তোমার অর্ধবার্ষিকী বা বার্ষিকী যখন পরীক্ষা হবে এই পরীক্ষাতে তোমার রিভিশনটা আমরা একটু মানে একটু আগাই করে রাখলাম আর কি, এটাই। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন যদি আমি বলি যে এটা তো গেল, এরপর কি হবে? এরপর ধরো তোমার অর্ধবার্ষিকী বা বার্ষিকী পরীক্ষা থাকবে, তখনও কিন্তু আমাদের থেকে তোমাদেরকে সাজেশনস দেওয়া হবে। সাজেশনসের পাশাপাশি তোমার প্রিপারেশনের জন্য যত রকম হেল্প করা প্রয়োজন এগুলো কিন্তু 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমার জন্য করা হবে। তো এখন চলে যাই যে নতুন ক্লাসে আসলে কি কি সিলেবাস আসবে, সেই সিলেবাসের একটু বিস্তারিত আমরা পড়ি। সো সিলেবাসের বিস্তারিত পড়তে গেলে প্রথমে চলো আমরা একটু বইটা বের করে নিই। সো বইটা বের করবো আমরা কিভাবে? বইটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে এই যে গুগলে চলে যে, আমরা জানি তোমরা অনেকেই বের করতে পারো, বাট তারপর একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যে আমরা 4টা লেটার লিখবো, শুধু NCTB। দেখো আমি জাস্ট 4টা লেটার লিখেছি, 4টা লেটার লিখেছি, NCTB লিখলাম না? লিখলে যদি আমি এন্টার প্রেস করি আমাকে নিয়ে যাচ্ছে গুগল, একটা ওয়েবসাইট আমাকে সাজেস্ট করতেছে। সবার প্রথমেই আসবে কি আছে? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বুক। এটা কি? এটা হচ্ছে এনসিটিবি, তাই না? আচ্ছা, এটাতে যদি আমি ক্লিক করি কি হবে? দেখো এখানে একটা স্টিকার আসবে, সেই স্টিকারটাকে তুমি ক্রস দিয়ে দিবা। তারপরে কি আসতেছে তোমার কাছে? এই যে দেখো একটা লাইন যে দেখাচ্ছে, এই লাইনের মধ্যে কি এখানে একটা পাঠ্যপুস্তক নামে অংশ আছে। কি আছে? পাঠ্যপুস্তক নামে অংশ আছে। সো তুমি যদি এটাতে ক্লিক করো, এইখানে গেলে তোমাকে সিলেক্ট করতে হবে যে কোন বছরে। আমি এখন 26-এর পাঠ্যপুস্তক বের করতে চাচ্ছি। সো 26-এর পাঠ্যপুস্তক যখন বের করব তখন কি, তখন আমাকে বলতে হবে যে আমরা কোন সেকশনে আছি। আমরা কি, আমরা ক্লাস 8-এ পড়ি, তাহলে আমরা হচ্ছে মাধ্যমিক স্তরে আছি, আমরা মাধ্যমিক স্তরে ক্লিক করব। মাধ্যমিক স্তরে ক্লিক করলেই আমার কি, আমার এইখানে সবগুলো ক্লাস দেখাবে। সো আমি কোন ক্লাসে পড়ি? আমি পড়ি ক্লাস 8-এ, তাই না? এই যে অষ্টম শ্রেণীতে আমরা আবার ঢুকবো। অষ্টম শ্রেণীতে ঢুকলেই দেখো তোমার যত বই আছে বইগুলো তুমি এখানে পেয়ে যাবে। এই যে দেখো সাহিত্য কণিকা, আনন্দ পাঠ, বাংলা ব্যাকরণ, ইংলিশ ফর টুডে, ঠিক আছে? তারপর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি। সো চলো আমরা আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তিটাই খুলি প্রথমে। সো এই যে ডাউনলোড লিঙ্ক 1 বা 2 যে কোনোটাতে তুমি আসলে ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে রাখলে তুমি কি, তুমি এটা যে কোনো সময় তোমার ইন্টারনেট না থাকলেও তুমি তোমার ডিভাইস থেকে বইটা খুলে ফেলতে পারবা। বা এমন যদি হয় যে কখনো আমাদের বইটা হারিয়ে গেছে বা বইটা কাছে নাই বাট বইটা খোলা প্রয়োজন, সেই ক্ষেত্রে তুমি যে কোনো সময় অনলাইন থেকে এটা করে ফেলতে পারবা। ডাউনলোড করে রাখলে তো আরও ভালো, তোমার ইন্টারনেটে যাওয়া লাগবে না, তোমার ডিভাইসে অলরেডি এটা সেভ থাকবে, তুমি তোমার ডিভাইস থেকে এটা দেখে নিতে পারবা। সো আমি ডাউনলোড লিঙ্ক 1-এ ক্লিক করলাম, দেখি কি হয়। এই যে খুলে গেল আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বই, আমাদের অষ্টম শ্রেণীর বইটা খুলে গেল। এটা আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি দেখাচ্ছি, বাকি 2টা সাবজেক্টও এভাবেই দেখানো হবে। অ্যান্ড সবগুলো সাবজেক্টে কিন্তু এই যে একই জায়গা থেকে সব ওই বইয়ের লিস্ট থেকে তোমার যে বইটা খোলা দরকার তুমি জাস্ট ওইটাতে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, সো তথ্য যোগাযোগ প্রযুক্তি আসি। এখন এখানে আমরা ডিরেক্ট চলে যাই সূচিপত্রে। ঠিক আছে, সূচিপত্রটা কোথায়? এই তো, আমি একটু জুম করে দিচ্ছি, আশা করি দেখা যাবে। আচ্ছা, সো প্রতিবারের মতোই 6-7-এর মতো এইবারও আমাদের
5টি অধ্যায়ই আছে এবং 5টি অধ্যায় আমি যদি একটু বলি, প্রথম অধ্যায়টা কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। আমরা অলরেডি 6 আর 7-এ যা পড়েছি, এইবারও আসলে ওর চেয়ে আলাদা কিছু নয়, বরং এই তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে আমরা পড়বো। অর্থাৎ আমাদের জীবনে প্রযুক্তির প্রয়োজনটা কখন। আমরা জানি অলরেডি না যে শুরু থেকে শেষ পর্যন্ত, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু প্রযুক্তি নির্ভর। ইভেন যে এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটাও কিন্তু কি প্রযুক্তির সাহায্যেই হচ্ছে। প্রযুক্তি আছে বলেই তোমরা আমাকে দেখতে পাচ্ছ, প্রযুক্তি আছে বলে এই বইটা এখন দেখতে পাচ্ছ, তাই না? সো এইরকম প্রযুক্তি রিলেটেড পড়াশোনা আমরা করব প্রথমে। দ্বিতীয়ত কি, কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কটা মানে কি, নেটওয়ার্কটা কোথা থেকে আসতেছে, ইন্টারনেট সম্পর্কিত পড়াশোনা। সো কম্পিউটার নেটওয়ার্কটা আসলে বুঝাবে যে এই অধ্যায়ে আমরা মূলত পড়ব যে কম্পিউটারের নেটওয়ার্কটা কিভাবে বিল্ড হয়েছে, বা ইন্টারনেট জিনিসটা কি, ইন্টারনেটটা কেমনে তৈরি করা যায়, এই নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করব। তৃতীয় অধ্যায় কি আছে, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার। দেখো ইদানিং তোমরা কিন্তু প্রায় শুনে থাকবা ভাইরাস বা ম্যালওয়্যারের কথা, বা কম্পিউটার হ্যাক হয়ে যাওয়ার কথা। সো এই ধরনের সমস্যা কি আমাদের কিন্তু অনিরাপত্তায় নিয়ে যায়, তাই না? সো কিভাবে আমরা নিরাপদভাবে প্রযুক্তিকে ব্যবহার করতে পারি, আমাদের জীবনে কাজে লাগাতে পারি, এইটাই আমরা পড়ব অধ্যায় 3-এ। 4 নাম্বারটা হচ্ছে স্প্রেডশিটের ব্যবহার। স্প্রেডশিট হচ্ছে এমন সফটওয়্যার, যে সফটওয়্যারটা আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশ সহজ করে দেয়। সো ধরো তোমার কাছে কি বলা যায়, ধরো তোমার কাছে একটা লিস্ট আছে, অনেক বড় একটা লিস্ট আছে, একটা বাজারের লিস্ট, তোমাকে হয়তো বাজার করতে হবে। এখন তুমি হিসাব করতে চাচ্ছ যে বেগুন কত টাকা কেজি, কয়টা বেগুন তুমি নিলে, ঠিক আছে, তারপর আলু কত টাকা কেজি, কয়টা নিলে। এখন সব কিছু তুমি যদি একটু হিসাব করে রাখতে চাও বা নোট করে রাখতে চাও, হিসাবের জন্য স্প্রেডশিটটা আমাদেরকে শিখতে হবে। এবং এটা শুধুমাত্র তোমার এই যে এই ক্লাসের জন্য শেখা এমন না, এটা কিন্তু পরবর্তীতে তুমি যখন চাকরি করবা বা জীবনে যে কোনো সময় বড় হবা, আরও পড়াশোনা করতে যাবা, তখন তোমার দৈনন্দিন জীবনে স্প্রেডশিটটা লাগবে। সো স্প্রেডশিটের ব্যবহার সম্পর্কে অন্তত বেসিক পড়াশোনা আমরা এই অধ্যায়ে করে ফেলবো। আচ্ছা, পঞ্চম যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। এখানে আমরা ইন্টারনেট সম্পর্কে অনেক পড়বো, কারণ আমরা জানি আমরা পুরোপুরি এখন আসলে ইন্টারনেট নির্ভর। তো ইন্টারনেট সম্পর্কে যদি আমাদের মানে কি বলা যায়, জ্ঞানের ভান্ডারটা বেশি না হয়, তাহলে আমাদের জন্য এটা আসলে সমস্যা হয়ে দাঁড়াবে। সো পঞ্চম অধ্যায়ে আমরা শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের বিভিন্ন ব্যবহার সম্পর্কে পড়বো। যদি আমি একটু বলি যে কোন অধ্যায় কতটা ইম্পর্টেন্ট, সো সেই কথা বলতে গেলে আমাকে বলতে হবে যে পঞ্চম যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা কি, এই অধ্যায়টা আমাদের জন্য সহজ হবে, কিন্তু এই অধ্যায় থেকে বেশ প্রশ্ন আসবে। আচ্ছা, চতুর্থ যে অধ্যায়টা আছে স্প্রেডশিটের ব্যবহার, এই অধ্যায়টা কি, এই অধ্যায়টা একটু মনে হবে যে অনেক বেশি প্র্যাকটিক্যাল, কিন্তু এখান থেকে তোমার মানে একদম প্রশ্ন খুব কম আসলেও এখানে প্র্যাকটিক্যাল বা এমসিকিউ অনেক বেশি আসে এই অধ্যায় থেকে, ঠিক আছে? এবং এটা প্র্যাকটিক্যাল যে পরীক্ষা হবে তোমার জন্য 25 মার্কের পরীক্ষা, ওই 25 মার্কের পরীক্ষাতেও এই অধ্যায় থেকে আসলে প্রশ্নটা বেশি করা হবে, ঠিক আছে? এরপর হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ও নৈতিক ব্যবহার, এখান থেকে আসে মোটামুটি ভালোই প্রশ্ন আসে। প্রথম অধ্যায় থেকে আসে, প্রথম অধ্যায় থেকে তুমি হয়তো একটা প্রশ্ন অবশ্যই পাবে। দ্বিতীয় অধ্যায় থেকে কম্পিউটার নেটওয়ার্ক থেকে, এখান থেকে অনেক প্রশ্ন আসে। সো আসলে পুরা বছরে যদি এটা পড়ার চিন্তা করো, এইটা আইসিটি বইটা তোমার অন্যান্য সাবজেক্টের চেয়ে তুলনামূলকভাবে সহজ মনে হবে, কিন্তু একটাই শর্ত, তোমাকে রেগুলার বেসিসে আসলে এই ক্লাসগুলোতে ভালোভাবে মনোযোগ দিতে হবে, না হলে একটু সমস্যা হয়ে যাবে। বুঝতে পেরেছি? ওকে, সো এটা ছিল আমাদের হচ্ছে আইসিটির ব্যাপারে। এখন দেখি অন্য দুইটা সাবজেক্টের কি কি আছে। যেমন আমি খুলি এবার গণিতে, দেখি গণিতে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। বরাবরের মতো ক্লাস 7-এর মতোই গণিতেও কি, গণিতেও এবারও আমাদের 11টা অধ্যায় আছে। এবং যারা ক্লাস 7-এ আসলে পড়েছো, 7-এ যদি তোমার পড়াশোনা ভালো হয়ে থাকে, বেসিক রেডি হয়ে থাকে, তাহলে তোমার এবার গণিতটা খুব সহজ মনে হবে। যেমন শুরুই হবে একটা খুবই সহজ অধ্যায় প্যাটার্ন দিয়ে। এই অধ্যায়টা কিন্তু অনেক মজার, এই অধ্যায়টাই দিয়ে আমরা আসলে এবারের ক্লাসগুলো শুরু করব, যেহেতু এটা চ্যাপ্টার 1। এবং প্যাটার্ন বলতে কি, প্যাটার্ন বলতে বোঝায় যে একই রকম জিনিসপাতি, ঠিক আছে? যেমন ধরো জোড় সংখ্যা, জোড় সংখ্যা কি কি আছে, জোড় সংখ্যা কি কি, জোড় সংখ্যার যদি কথা বলি, জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10। দেখো 2 থেকে 4 কত করে বাড়তেছে, 2 করে। 6 থেকে 8 কত করে বাড়তেছে, 2 করে। 4 থেকে 6 2 করে। সো আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি জোড় সংখ্যা যা আছে, এই সংখ্যাগুলো কি প্রত্যেকটার সাথে যদি 2 2 করে যোগ করা যায়, তাহলে কি, তাহলেই তার পরের সংখ্যাগুলো পাওয়া যায়। এটা হচ্ছে একটা প্যাটার্ন, মানে এদের নিজেদের মধ্যে একটা মিল আছে। আবার তুমি যদি বিজোড় সংখ্যার কথা চিন্তা করো, বিজোড় সংখ্যা কি আছে, দেখো 1, 3,
7, 9, তারপর 11, তাই না? তো এই সংখ্যাগুলো তো সেম। তুমি 1 থেকে 3 যদি যাইতে চাও তোমার কি করতে হবে? 2 যোগ করতে হবে। 3 থেকে 7 কি করতে হবে? 2 যোগ করতে হবে। 7 থেকে 9 কি করতে হবে? 2 যোগ করতে হবে। 9 থেকে 11 2 যোগ করতে হবে। 11 এর পরের বিজোড় সংখ্যা কত? এটা যদি তুমি বের করতে চাও তাহলে কি করতে হবে? আগের মতোই 2 যোগ করতে হবে। সো 11 এর সাথে 2 যোগ করলে আমরা কত পাই? 13। দেখো 13 কিন্তু ছিল না, কিন্তু তুমি এই যে প্যাটার্নটা ফলো করলা, মানে কিভাবে আগের সংখ্যাগুলো আসছে এটা যখন তুমি বের করে ফেলতে পারলা, তখন 11 এর পরের সংখ্যা কি আসলো সেটাও তুমি বের করে ফেলতে পারলা। সো এই ধরনের অঙ্ক বা এর চেয়ে আরেকটু হার্ড লেভেলের অঙ্ক আমরা আসলে শিখবো প্রথম অধ্যায় প্যাটার্নে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মুনাফা। আমরা ক্লাস 5-এ মনে হয় পড়েছিলাম যে শতকরার অঙ্ক ছিল, তারপর আমাদের ঐকিক নিয়ম ছিল। সো মুনাফার অঙ্কটাও আসলে ওই লাভ ক্ষতির হিসাব, ব্যাংকে টাকা রাখার হিসাব, ঠিক আছে, এবং কতটা বেশি ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে বা মুনাফা পাওয়া যাচ্ছে, মানে ব্যাংকিং রিলেটেড পড়াশোনা হবে আমাদের এই অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাপ। পরিমাপটা কি? ওই যে কেজি থেকে গ্রামে কনভার্ট করো, মিটার থেকে কিলোমিটারে নিয়ে যাও, এই ধরনের পরিমাপ বা মাপামাপির অঙ্ক আমরা শিখবো অধ্যায় 3-এ। 4 নাম্বার কি আছে? বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ। 5 নাম্বারে আছে বীজগণিতীয় ভগ্নাংশ। সো 4 আর 5 শুনে বুঝতে পারছো যে বীজগণিত রিলেটেড অঙ্ক করতে হবে। আবার বলে দিচ্ছি, ক্লাস 7-এর যদি সূত্রগুলো এখনো মুখস্থ না থাকে আজকে বাসায় বসে হইলেও শেষ করে ফেলো, কারণ ওই যে সেই সূত্র ফর্মুলা যা যা পড়ছিলাম আমরা ক্লাস 7-এ ওইগুলো কিন্তু আবার লাগবে আমাদের, বুঝতে পারছি? সো এখনো যদি কারোর কম থাকে ওইটা করে ফেলো, না হলে কিন্তু এবার তুমি ঝামেলায় পড়বা। এই দুইটা অধ্যায় কিন্তু আবার লাগতেছে। আচ্ছা, ষষ্ঠতে আছে সরল সহজ সমীকরণ। আমরা এইরকম কিন্তু অধ্যায় ক্লাস 7-এও পড়ছিলাম, ওই যে আমরা সমীকরণ দিয়ে গ্রাফ আঁকাইতাম, করেছি না আমরা? সো ওই সেম জিনিসই কিন্তু আমরা আবার অষ্টম শ্রেণীতে পড়বো। নেক্সট হচ্ছে আমাদের সেট। এটা হচ্ছে একটু নতুন, এটা একটু নতুন, কারণ হচ্ছে সেটের অঙ্ক আমরা মনে হয় না ক্লাস 7-এ খুব একটা পড়েছি। বাট সেট বলতে কি বোঝায়? দেখো আমরা বাসার মধ্যে অনেক রকম সেটের কথা শুনি না? অনেক রকম সেটের কথা শুনি না? কি সেটের কথা শুনি? কাপ সেট, প্লেটের সেট, তাই না? সেট বলতে কি বোঝায়? একই রকম জিনিস যদি একসাথে থাকে তাদেরকে বলা হয় সেট, তাই না? তাহলে সপ্তম শ্রেণীতেও আমরা এরকম বিভিন্ন সেট নিয়ে অঙ্ক করব, যে একই রকম জিনিস আছে অনেকগুলো, তাদেরকে নিয়ে আবার অঙ্ক। ইন্টারেস্টিং লাগতেছে না? অঙ্কগুলো ইন্টারেস্টিং। ক্লাসে অবশ্যই এটা নিয়ে আমরা আরো বিস্তারিত পড়বো, আজকে আর না বলি। অষ্টম অধ্যায়ে আছে চতুর্ভুজ। চতুর্ভুজ মানে কি? 4টা বাহু থাকবে, তাই না? তো এরকম অনেকগুলো জিনিসের 4টা বাহু থাকে, যেমন রম্বসের 4টা বাহু থাকে, তারপর আয়তক্ষেত্র এটারও 4টা বাহু থাকে, আবার ধরো একটা কোন একটা বর্গরও কি 4টা বাহু থাকে। সো এইরকম 4 বাহুওয়ালা জিনিসপাতির পড়াশোনা হবে এটাতে। তার সাথে কি কিছু কষ্টকর জিনিসও থাকবে, যেমন কি? যেমন হচ্ছে উপপাদ্য, ঠিক আছে? উপপাদ্যও থাকবে, আবার তার সাথে কি থাকবে? তার সাথে আরো মজার কিছুও থাকবে, যে কিভাবে ওই 4টা বাহু বা চতুর্ভুজ আঁকা যায়। সো উপপাদ্য, তার সাথে হচ্ছে আমাদের ওই যে আঁকা আঁকি, দুইটা জিনিসই থাকতেছে। আচ্ছা, 9 নম্বর হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো শুনতেই পারতেছো উপপাদ্য ব্যাপারটা খুব একটা পছন্দ না, আমি জানি, বাট আমরা এমনভাবে পড়বো এটা অনেক ভালো লাগবে। আর একটা মজার ব্যাপার বলি, এই অধ্যায়টা শুধুমাত্র একটা সূত্রের উপর দাঁড়ায় আছে, সেটা হচ্ছে পিথাগোরাসের থিওরেম, ঠিক আছে? একটা উপপাদ্যের একটা সূত্র আছে, তো তুমি যদি সূত্রটা ভালো করে পড়ো বা বুঝো তাহলে তোমার এই অধ্যায়টা একদম পানি ভাত লাগবে, ঠিক আছে? টেনশনের কিছু নাই, আমরা ক্লাসে আসি, সব ঠিক করে ফেলবো। 10 নম্বর হচ্ছে বৃত্ত। সেম বৃত্তর, মানে বৃত্তর এখন আমরা উপপাদ্য পড়বো, বৃত্তর আঁকা আঁকি পড়বো, বৃত্ত রিলেটেড অঙ্ক আমরা এই অধ্যায়ে পড়বো। এবং ফাইনালি একাদশ অধ্যায় তথ্য উপাত্ত। তথ্য উপাত্তে কি করব? যে বিভিন্ন রকম মানে হচ্ছে আমাদের তথ্য দিয়ে দিবে, আমরা সেগুলোর কি, সেগুলোর জন্য রেখচিত্র আঁকবো, সেগুলোর জন্য পাই করব, পাই চার্ট বানাবো, এরকম বিভিন্ন, আমরা তো জানি তাই না? এই অধ্যায়গুলো আমরা অলরেডি ক্লাস 5, 6, 7 সব পড়ে আসছি। সো এইটাও এসে আমরা আসলে ওইগুলাই পড়বো। কোনো তথ্যের আসলে কোনটা প্রচুর পরিমাণে আছে, কোনটা কম আছে, মধ্য কোনটা, এই ধরনের অঙ্ক আমরা লাস্ট ওইটাতে পড়বো। অ্যান্ড ফাইনালি যদি আর একটা সাবজেক্ট আছে আমাদের, সেটা হচ্ছে যে বিজ্ঞান। বিজ্ঞান নিয়ে কথা বলি, আসলে দেখি বিজ্ঞানে এবার কি আছে। বিজ্ঞানে এবার মোট অধ্যায় আছে কয়টা? 14টা। গতবারের মতোই 14টা অধ্যায় আমাদের আছে এবার বিজ্ঞানে। এবং আমি যদি একটু জাস্ট ওভারভিউ করে যাই, আমি তো বিজ্ঞান আসলে পড়াই না, সো তোমরা আরো বেসিক বা আরো অনেক বেশি পড়তে পারবা। সো দেখো প্রথম অধ্যায় কি আছে? প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। বিভিন্ন রকম প্রাণী আছে, তারা কোনটা কোন শ্রেণীর প্রাণী এবং কেন ওই শ্রেণীর
প্রাণীতে এটা অন্তর্ভুক্ত হয়েছে, এই সকল বিষয়ে পড়াশোনা হবে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে জীবের বৃদ্ধি এবং বংশগতি। দেখো, যখন আমরা জন্ম নিয়েছিলাম তখন কি ছিলাম? একদম ছোট বাবু ছিলাম, তাই না? সেখান থেকে কি আমাদের হাত পা সব বড় বড় হয়েছে, এন্ড দেন আমরা মানুষ হিসেবে অনেক বড় একটা বাচ্চা থেকে মানুষ হয়ে গেছি। মানে মানুষ বলতে আমি বুঝাচ্ছি কি বলা যায়, মানে পরিপূর্ণ মানুষে পরিণত হয়েছি। সো কিভাবে এই বৃদ্ধিগুলো ঘটতেছে এবং আস্তে আস্তে এটা কিভাবে বংশ বৃদ্ধি হচ্ছে, সো এই রিলেটেড পড়াশোনা হবে আমাদের দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টা খুবই মজার, সেটা হচ্ছে ব্যাপন, অভিস্রবণ, প্রস্বেদন। সো ব্যাপন বা অভিস্রবণ বলতে কি বোঝায়? যে হঠাৎ করে তুমি একটা রুমে সেন্ট দিলা, সেন্টটা কি পারফিউমটা সারা ঘর হয়ে গেল, কিন্তু তুমি দেখো তুমি পারফিউমটা হয়তো নির্দিষ্ট কোনো একটা কোণা থেকে এমন করে মারছো, কিন্তু কি পুরো ঘরে ওই গন্ধটা ছড়িয়ে গিয়েছে। সো এই যেটা হলো, এই প্রসেসটাকে বলা হয় ব্যাপন। এবং আমার মনে হয় ক্লাসে আমরা আরও ভালোভাবে এই ব্যাপারগুলো পড়বো, ঠিক আছে? আচ্ছা, চতুর্থ অধ্যায় হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি। আমরা এই যে দ্বিতীয় অধ্যায়ে পড়ে আসছিলাম জীবের বৃদ্ধি, তাই না? জীব কিভাবে বৃদ্ধি হচ্ছে বা তাদের বংশ বিস্তার কিভাবে হচ্ছে, আমরা চতুর্থ অধ্যায়ে এবার পড়বো সেটা উদ্ভিদের বংশবৃদ্ধি। পঞ্চম অধ্যায়ে কি আছে? সমন্বয় ও নিঃসরণ, ঠিক আছে? এটা নিয়ে আমি কিছুই বলবো না, এটা তোমরা ক্লাসে দেখবা। আর ষষ্ঠ অধ্যায়টা কি আছে? পরমাণুর গঠন। এটা হচ্ছে ফিজিক্সের একটা পড়াশোনা। আমি যদি খুব বেসিকভাবে বলি যে দেখো, পানির তিনটা স্তর হতে পারে, বা পানির আসলে তিনটা ধর্ম বা ফর্মে আসতে পারে। যখন এটা কঠিন অবস্থায় থাকে তখন কি, তখন এটা বরফ। যখন এটা একদম গলে যায় তখন কি, পানি হয়ে যায়। আর না হলে কি, না হলে যখন বাষ্প হয়ে যাচ্ছে কি, তখন কি, তখন তো এটা একটা বায়বীয় একটা অবস্থায় চলে যাচ্ছে, তাই না? সো এরকম করে প্রত্যেকটা পদার্থেরই কিছু গঠন থাকে এবং তাদের বেসিকে কি থাকে, ঠিক আছে? এইগুলো আমরা আসলে এই পদার্থের গঠনে পড়বো বা পরমাণুর গঠনে পড়বো, ঠিক আছে? অণু পরমাণু নিয়ে পড়বো। সপ্তম অধ্যায় হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। এই যে আমরা যদি এটা এখান থেকে ফেলে দিতে কই যাবে? এটা নিচে এসেই পড়তেছে, তাই না? আমি তখন ধরে ফেললাম, বাট আমি না ধরলে কি হইতো? এটা একদম নিচে মাটিতে পড়ে যেত। ইভেন আমরাও কি, আমরা যদি লাফ দেই আমরা কি আবার মাটিতে এসে দাঁড়ায় যাই। সো কেন আমরা প্রত্যেকবারই মাটিতে ফিরে আসি, পৃথিবী কেন আমাদের কিভাবে আকর্ষণ করে নিজের দিকে টেনে রাখে, এই ব্যাপারগুলোর পড়াশোনা হবে সপ্তম অধ্যায়। অষ্টম অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। শুনেই বুঝতে পারছো রসায়নের একটা অধ্যায়, খুব ভালো করে পড়তে হবে, কারণ এই চ্যাপ্টারেই আসলে তোমার বেসিক রেডি হবে। ক্লাস 9-10-এ তুমি যদি সায়েন্স নাও বা পরবর্তীতে তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করো, কেমিস্ট্রির কিন্তু আলাদা মোটা মোটা বই পড়তে হবে। সো তখনকার জন্য রেডি হওয়ার জন্য এটা আসলে এখানে এই অধ্যায়টাকে মনে করতে পারো যে ক খ গ বা 1 2 3 এখানে শেখানো হবে। বাকি সব কিছু শিখবা তুমি আরও বড় ক্লাসে যে। সো ক খ গ না পারলে, 1 2 3 না পারলে কিন্তু অঙ্ক সম্ভব না, বড় বড় বাক্য রচনা করাও সম্ভব না। তাই এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। নবম অধ্যায় আছে আমাদের বর্তনী ও জলবিদ্যুৎ, যে ইলেকট্রিসিটি কিভাবে চলতেছে এগুলা শিখবো আমরা। ইন্টারেস্টিং না? আচ্ছা, দশম অধ্যায় আছে অম্ল, ক্ষারক, লবণ। এটা একটা কেমিস্ট্রির একটা চ্যাপ্টার। অম্ল বলতে বোঝায় অ্যাসিড, ক্ষারক বলতে কি, ক্ষারক বলতে ধরো যে সাবান, সাবানটা কি, এটা একটা ক্ষার, তাই না? তো আমি আসলে ব্যাপারে খুব একটা জানি না, তোমাদের যখন বিজ্ঞান শিক্ষকরা পড়াবেন তখন তোমরা ব্যাপারটা বুঝবা, ঠিক আছে? এটা একটা কেমিস্ট্রি, একটা ভালো একটা চ্যাপ্টার। আচ্ছা, একাদশ হচ্ছে আলো নিয়ে। আলো তো বুঝতেছই, এবং আলোর বিভিন্ন ব্যবহার, আলোর কোনটা থেকে কোনটা রিফ্লেকশন হচ্ছে বা কি হচ্ছে, আলো রিলেটেড সকল পড়াশোনা যাবে এই অধ্যায়ে। দ্বাদশ অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে মহাকাশ ও উপগ্রহ। মানে এটা হচ্ছে আমাদের মহাকাশ রিলেটেড চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা মোটামুটি সব ক্লাসে একটা থাকে। সো ক্লাস 8-এও আমরা এই রিলেটেড একটা অধ্যায় পাচ্ছি যে মহাকাশ ও উপগ্রহ, মানে মহাকাশের সকল চন্দ্র গ্রহ তারা সম্পর্কে আমরা পড়াশোনা করব। ত্রয়োদশ হচ্ছে সহজ একটা অধ্যায়, খাদ্য ও পুষ্টি। মানে আমরা তো ফেভারিট খাবার কি আমাদের? বার্গার, পিৎজা, ফুচকা, চটপটি, তাই না? একদম জিহ্বায় পানি চলে আসে মনে হইলে। বাট আসলে কি এই খাদ্যগুলো আমাদের জন্য খুব ভালো কোনো খাবার, নাকি এই খাবারগুলো আমাদের আসলে কি পরিমাণে খাওয়া উচিত এবং কি খাইলে আমাদের শরীরে আসলে পুষ্টি পাবো, আমরা নিউট্রিশন ফ্যাক্টরটা ফুলফিল হবে, এই রিলেটেড পড়াশোনা বা খুবই ইম্পর্টেন্ট জিনিস আলোচনা হবে এই অধ্যায়টাতে। অ্যান্ড ফাইনালি পরিবেশ এবং বাস্তুতন্ত্র। পরিবেশের প্রতি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে, কি করলে পরিবেশ খারাপ হচ্ছে এবং আলটিমেটলি কেন আমাদের সাথেও সেটা খারাপ হচ্ছে, এবং পরিবেশের সাথে আমাদের আসলে কীরকম ব্যবহার করা উচিত, এই সব কিছুই আসলে আমরা পড়বো কি লাস্ট অধ্যায়, চতুর্দশ অধ্যায়। সো আমি যদি একটু বলি যে এই যে সায়েন্সেরটা বললাম, দেখো সায়েন্সের মধ্যে অনেকগুলো ফিজিক্স এবং কেমিস্ট্রির অধ্যায় আছে। এটা শুনে তোমার কাছে একটু ভয় লাগতে পারে, টেনশন হইতে পারে, বাট এত টেনশনের কোনো কারণ নাই। কারণ তুমি কি, তুমি এটা টেনশন করিও না, টেনশন করলেই আরও বেশি টেনশন বাড়বে। আমাদের
শিক্ষক প্যানেলকে তো দেখলেই 6-7-এ তো অলরেডি অনেকজনের সাথে তোমাদের পরিচয় আছে। সো তারাই কিন্তু তোমাদেরকে আবার অষ্টম শ্রেণীতে পড়াবে। অ্যান্ড বিগত বছরগুলোতে তোমরা দেখেছো আমাদের রেজাল্ট কতটা ভালো হয়েছে। সো আশা করি এই শিক্ষকদের হাতেই যদি তোমরা থাকো তাহলে এই বছরও তোমাদের রেজাল্ট ভালোই হবে। বিজ্ঞান বই বা গণিত বই দেখে যতই ভয় লাগুক না কেন, আমরা তোমাদের পাশে আছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, ওকে। সো আমরা একটু ব্যাক করি। আচ্ছা, সিলেবাস তো পড়লাম, এখন আমাদের বলছে যে গণিত, বিজ্ঞান, আইসিটি পরীক্ষায় কেমন প্রশ্ন আসে। সো কেমন প্রশ্ন আসে এটা আমি তোমাদের একটা বই থেকে দেখাই। যেমন বিজ্ঞানটা খোলাই আছে, আচ্ছা বিজ্ঞান থেকে একটু দেখি। এইবার প্রত্যেক অধ্যায়ের অনুশীলনীর সাথে একটা জিনিস অ্যাড করা হয়েছে। এই হচ্ছে আমাদের অনুশীলনী, প্রথম অধ্যায় অনুশীলনী। এটা অনুশীলনী যে নিলাম, অনুশীলনের পরে কি আছে দেখো, এই যে দেখো সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। কি কি দেখবে, সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, সৃজনশীল প্রশ্ন থাকবে, তার সাথে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে। আর কি, আর প্রত্যেকবারের মতো কি অবশ্যই কি থাকবে, এই যে দেখো বিভিন্ন রকমের এমসিকিউজ থাকবে। বুঝতে পেরেছি? তো আমাদের প্রশ্ন উত্তর বহু নির্বাচনী এগুলো সব থাকবে। অ্যান্ড একটা জিনিস তুমি খেয়াল করো, এখানে কি লেখা আছে, নমুনা প্রশ্ন। মানে আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয় যে আচ্ছা আমি তো বইটা পড়লাম, বইয়ের অনুশীলনীও করলাম, কিন্তু এখান থেকে আসলে আমাদের পরীক্ষায় প্রশ্ন কেমন হবে। সো এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এবার বোর্ড বইয়ের সাথে নমুনা প্রশ্ন নামে একটা সেকশন অ্যাড করা হয়েছে, যেইখানে তোমাদের আসলে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন থাকবে সেটা দিয়ে দিয়েছে। যে পরীক্ষায় থাকবে কি বহু নির্বাচনী, তার সাথে কি থাকবে, তার সাথে থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন, তার সাথে আর কি থাকবে, সৃজনশীল প্রশ্নের পাশাপাশি আর কি থাকবে, সৃজনশীল প্রশ্নের পাশাপাশি থাকবে হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ইভেন নিজে করো নামেও কিন্তু একটা অংশ আছে, যেখানে তোমাকে প্র্যাকটিসের জন্য আরও কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি? এবং এটা তো বিজ্ঞান দেখলাম, আমরা যদি গণিতেও দেখি, গণিতেও কিন্তু আমরা সেম জিনিস পাচ্ছি। গণিতের অনেকেই প্রশ্ন থাকে যে আপু অনুশীলনী যেহেতু করলাম, অনুশীলনী করে কি আমরা পরীক্ষায় পারবো। দেখো অনুশীলনী করলে তোমার কি, তোমার একটা প্র্যাকটিস হবে, তুমি বেসিকটা রেডি হবে, কিন্তু পরীক্ষার প্রশ্ন কিন্তু একটু ডিফারেন্টভাবেই আসে, তাই না? অনুশীলনী থেকেই হয়তো আসে, বেসিক হয়তো ওইটাই থাকে, কিন্তু কি, কিন্তু তারপরেও কি একটু ঘুরিয়ে দেয়, তাই না? একটু সৃজনশীল করলে কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়। তো দুই একটা প্রশ্ন একসাথে মিলে একটা সৃজনশীল তৈরি হয়। সো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য যেটা করতে হবে, নমুনা প্রশ্নটা আমরা একটু দেখি, নমুনা প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো। এই যে অনুশীলনী 1, অনুশীলনী 1-এ দেখো অনেক রকম প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে? কিন্তু যখন এই যে নমুনা প্রশ্ন যখন আমরা দেখব, নমুনা প্রশ্ন দেখলেই আমরা বুঝতে পারবো যে কি কি আসবে। এই দেখো বহু নির্বাচনী দিয়েছে, প্রথমত বহু নির্বাচনী দিয়েছে, বহু নির্বাচনের মধ্যে কি আবার এই যে বহু উত্তর আছে, এরকম কিনো বহু নির্বাচনে আছে যে নিচের কোনটি সঠিক হবে, 1 ও 2, 1 ও 3, 2 ও 3, ঠিক আছে? আবার কি, আবার উদ্দীপক দিয়েছে, উদ্দীপক থেকেও কি আমাদের বহু নির্বাচনী আছে। এই যে যেমন ধরো এই যে এখানে একটা উদ্দীপকে দেখানো হয়েছে একটা ম্যাজিক বর্গ, আমরা এই অঙ্কগুলো ক্লাসে করব, তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এই যে উদ্দীপকটা দিল, ওই উদ্দীপক থেকেই কিন্তু আমাদের প্রশ্ন করেছে যে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত নির্ণয় করো, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যা কত এটা নির্ণয় করো। বুঝতে পারছি? আচ্ছা, আর হচ্ছে দেখো সৃজনশীল প্রশ্ন দিয়েছে 2টি, তার সাথে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 5টি। সো এই সমস্ত কিছুই কিন্তু আমাদের আসলে পরীক্ষায় প্রশ্ন কিরকম আসবে সেই আদলে করা হয়েছে। বুঝতে পেরেছি? এখন তোমার এত কিছু দেখার পরে একটা টেনশন কাজ করতেই পারে যে আপু এত কিছু তো দেখলাম, তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের আসলে কিরকম ভাবে, মানে এটার জন্য কিরকম প্রিপারেশন আসলে নেওয়া উচিত, তাই না? সো এই টেনশনটা যদি হয় তাহলে তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই। আচ্ছা, ক্লাস 7টাই দেখাই, বড় সমস্যা নেই। এটা হচ্ছে ক্লাস 7-এর একটা মাস্টার বুক। সো এটা হচ্ছে তোমাদের ক্লাস 8-এও আছে, সকল ক্লাসের জন্য আমাদের একটা মাস্টার বুক থাকে। সো মাস্টার বুকটাতে যেটা করা হয়েছে, এবার যারা এবার আমাদের সাথে অনলাইন ব্যাচে ভর্তি হবে তাদেরকে কিন্তু একটা করে মাস্টার বুক দেওয়া হবে। সো মাস্টার বুক থেকে তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে মানে অংশটা থাকে সেটা তোমাকে দেওয়া থাকবে, যে বহু নির্বাচনের জন্য এই টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ, সৃজনশীলের জন্য এই অধ্যায়ের এই টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ, একদম স্টার দিয়ে দেখানো হবে। সো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হবে সেটা কি, সেটাকে বলা হবে 5 স্টার। যদি একটু কম হয় তাহলে সেটা 4 স্টার, 3 স্টার। তো তোমার যদি পরীক্ষার সময় পড়তে যে মনে হয় যে একটা কিছু স্কিপ করবা,
অ্যান্ড তোমার যখন মনে হবে এটা স্কিপ করবো, তখন তোমার মনে হতে পারে যে এটা আসলে পরীক্ষার জন্য কি কতটা ইম্পর্টেন্ট, এটা জেনে নিলে ভালো হতো, কিন্তু ওই মোমেন্টে তোমাকে কে উত্তর দিবে? এইটার জন্যই তোমার জন্য মাস্টার বুকে আমরা সবগুলো টপিক ভেঙে আলাদা আলাদা করে বহু নির্বাচনী এবং সৃজনশীল অংশটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা তো দিলাম। এখন দেখো, আমরা কিন্তু কিছু জিনিস 6-7-এ পড়ে আসার কথা ছিল বা টপিকটা ছিল, এখন ক্লাস 8-এ ওটা অ্যাডভান্স লেভেল পড়বো। এখন যদি তোমার এমন হয় যে 6-7-এ তুমি কোনো কিছু তোমার পড়াটা হয় নাই, ধরো বীজগণিতের কোনো অধ্যায়, আমি তোমাদেরকে বললাম যে বীজগণিতে ভালো করার জন্য আগের ক্লাসগুলোর যে সূত্রগুলো ফর্মুলাগুলো পড়া হয়েছিল ওইগুলো তোমার ভালো করে জানা থাকতে পারে, মানে থাকতে হবে। সো হয়তো তোমার ওই সময় কোনো কারণে এটা কমপ্লিট হয় নাই, বা সেই ক্লাস 6-7-এ পড়েছো ভুলে গেছো, হয় না, হয়ে দিতে পারে। সো এটার জন্যই একটা রিভিশন পার্ট থাকছে আমাদের, ঠিক আছে, একটা আমাদের রিভিশন পার্ট থাকছে। সো রিভিশন পার্টে কি হবে? রিভিশন পার্টে তোমার আসলে এই যে অধ্যায়ে যে পড়াশোনাটা করবা, এই অধ্যায়ের রিভিশন দিয়ে দেওয়া হবে, যে রিভিশনে তুমি আগের যে পড়াগুলো তোমার জেনে থাকা দরকার ছিল বা জানা প্রয়োজন এই নতুন বই পড়ার জন্য, এইগুলো তোমাকে রিভিশন পার্টে পড়িয়ে দেওয়া হবে। রিভিশন পার্টের পরে কি আছে? রিভিশন পার্টটা যখন তোমার পড়া শেষ, তখন কি, তখন আমাদের মৌলিক আলোচনা বা মূল অধ্যায়ের পড়াশোনা শুরু হবে। সো মৌলিক আলোচনায় কি হবে, যে অধ্যায়ের খুঁটিনাটি সবকিছু তুমি জেনে যাবা এই মৌলিক আলোচনার মধ্যে। মৌলিক আলোচনায় কি করা হয়েছে, তোমার যে কয়টা টপিক আসলে পড়া দরকার বা বইয়ের মধ্যে যে কয়টা টপিক আছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাকে আগে আমরা বেসিক পড়িয়ে নিব। বেসিকের পরে কি হবে দেখো তো, বেসিক তো পড়লাম, বেসিক পড়ার পরে ওই বেসিক থেকে তোমাদের যে অনুশীলনীর প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সলভ করানো হবে। অ্যান্ড এই যে দেখো অনুশীলনী, ঠিক আছে, এটা তো ক্লাস 7-এর দেখাচ্ছি, তো ওদের অনুশীলনী 1.1 আছে। সো সেই অনুশীলনীতে বইয়ের যে অনুশীলনী আছে সেই অনুশীলনীগুলোর সলভ করে দেওয়া হবে। সো তোমাদের বইও সেম থাকবে, যে তোমাদের যে অনুশীলনী আছে অনুশীলনীগুলো তোমাদেরকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে। আচ্ছা, অনুশীলনী তো সলভ করে গেলাম, এরপর কি আছে, এখন শুধুমাত্র অনুশীলনী সলভ করলেই তো হবে না, অনুশীলনী সলভের সাথে সাথে কি করতে হবে, আমাদেরকে আরও বেশি প্রিপারেশন নিতে হবে। দেখো আগে ক্লাস 8-এ আমাদের কিন্তু বোর্ডের এক্সাম হইতো, ঠিক আছে, জিএসসি বলা হইতো, জুনিয়র স্কুল সার্টিফিকেট, আমরা অ্যাটেন্ড করেছি। তোমাদের আসলে কি বলবো, কপাল ভালো বা মন্দ যাই হোক না কেন, তোমাদের আসলে বোর্ড পরীক্ষাটা আর নেই, বাট বৃত্তি পরীক্ষা আছে। কিন্তু যদিও এখন বোর্ড পরীক্ষা নেই, স্কুলগুলো কি করে, স্কুলগুলোতে এখনও সেই আগের যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো ছিল না, ওই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোই অর্ধবার্ষিকী বা বার্ষিকীতে দেওয়া হয়, রিপিট করানো হয়। তো আমরা এটার জন্য কি করেছি, আমরা তোমাদেরকে এক্সট্রা প্র্যাকটিসের জন্য, ঠিক আছে, এক্সট্রা প্র্যাকটিসের জন্য যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে বা বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো বারবার করা হয় সেই প্রশ্নগুলো তোমাদেরকে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, যাতে কি হয়, যাতে তোমার প্রিপারেশনটা হয়ে যায়। ধরো একটা ভালো স্কুলে, খুব নামকরা কোনো স্কুলে কোনো প্রশ্ন আসছে, তোমার স্কুলেও কিন্তু সেম প্রশ্নই দিতে পারে, ঠিক আছে, প্রশ্নটা যেহেতু ভালো দিয়ে দিই। তো তুমি যদি আসলে মানে ওই বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো সলভগুলো থেকে তুমি যদি প্রিপারেশন নাও, সেই ক্ষেত্রে তোমার জন্য কি সুবিধা, তোমার জন্য সুবিধা হচ্ছে যে তুমি তোমার স্কুলের পরীক্ষাতেও ভালো করতে পারবা। অ্যান্ড ওভারঅল এইটা কিন্তু তোমার যে বৃত্তি পরীক্ষা থাকতেছে ক্লাস 8-এর শেষে, ওই বৃত্তি পরীক্ষাতেও তোমাকে অনেক হেল্প করবে। বুঝাতে পেরেছি? সো আমাদের মাস্টার বুক থেকে আমরা কি কি বুঝলাম, আমরা মাস্টার বুক থেকে প্রথমে আমরা টপিক ওয়াইজ এটার গুরুত্বটা বুঝে যাবো প্রত্যেক টপিকের। মাস্টার বুকে তার সাথে কি থাকছে, রিভিশন পার্ট থাকছে, যেখানে তোমার যে কমতিগুলো আছে বা যে জিনিসগুলো তোমার জানা উচিত ছিল বা জানা দরকার ছিল বা ভুলে গেছো, এগুলো একটা রিভিশন হয়ে যাবে প্রথমে। তৃতীয়ত, তুমি প্রত্যেকটা টপিক ওয়াইজ খুঁটিনাটি বেসিক রেডি হবে। তোমার বইয়ের অনুশীলনী তো পড়ানো হবেই, সব তো শেষ হবেই, সবগুলো সলভ দেওয়া আছে, ঠিক আছে, তার পাশাপাশি আরও প্র্যাকটিসের জন্য আরও অনেক প্রশ্ন দেওয়া থাকবে। সো ওই প্র্যাকটিসগুলো করলেও কি তুমি একদম সুন্দরভাবে তুমি পরীক্ষার প্রস্তুতি একদম রেডি হয়ে যাবে। অ্যান্ড এই সব কিছুর পরে একটা মডেল টেস্ট পার্টও থাকবে, যেই মডেল টেস্টটা তুমি নিজে কি দিতে পারবে, দিয়ে তুমি তোমার নিজের অবস্থান কি এটাও তুমি জানতে পারবে। মডেল টেস্টের উত্তরও কিন্তু কি তোমার কিন্তু মাস্টার বুকের মাধ্যমেই পেয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে বেসিক আসলে যারা আমাদের 10 মিনিট স্কুলে আমাদের সাথে থাকবা তাদের আসলে পরীক্ষায় প্রশ্ন নিয়ে কোনো সমস্যা আর থাকবে না, কারণ এই সব কিছু কভার করার পরে আসলে তোমার রেজাল্ট 100-তে 100ই হবে, এবং এটাই বরাবর হয়ে আসতেছে, এবারও হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সো এখন প্রশ্ন হচ্ছে যে বছরের প্রথমে কিভাবে বিজ্ঞান বা আমাদের আইসিটি বা ম্যাথ এগুলো আসলে আমরা কিভাবে শুরু করব। দেখো আমরা একটু আগে দেখলাম কি, বিজ্ঞানে আমাদের আছে কি 14টা চ্যাপ্টার, তাই না, 14টা চ্যাপ্টার। বছরের মাস 12 মাসে কখনো হিসাব করবা না, কত মাসে হিসাব করবা,
10 মাসে হিসাব করবা। কেন? কারণ তোমার নভেম্বর মাসটা ডেফিনেটলি তোমাকে রাখতে হবে রিভিশনের জন্য, আর ডিসেম্বরে তো এক্সামই হয়। অনেক স্কুলে কিন্তু নভেম্বরের শেষেই পরীক্ষা শুরু হয়ে যায়, তাই না? আর এটা ছাড়াও তোমাদের কিন্তু বৃত্তি পরীক্ষাও আছে। সো সব কিছু চিন্তা করে 10 মাসের বেশি আসলে সময় রাখা একদমই উচিত না। এখন এই 10 মাসে তোমার যদি 14টা চ্যাপ্টার তুমি শেষ করতে চাও, প্রত্যেক মাসে মিনিমাম 1.5টা করে চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে। মিনিমাম বলছি এটা, ঠিক আছে? এখন দেখো সব চ্যাপ্টারের লেন্থ কিন্তু সিমিলার না। কিছু কিছু চ্যাপ্টার অনেক লেন্দি হয়, অনেক বড় হয়, কিছু চ্যাপ্টার একটু ছোট হয়, গুরুত্বও থাকে ওই রকমভাবে। সো যে চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ এবং যে চ্যাপ্টারটা একটু বড়, ওই চ্যাপ্টারটায় কি বেশি করে একটু সময় দিতে হবে, ঠিক আছে? একটু বেশি সময় দিতে হবে। আর যে চ্যাপ্টারটাতে দেখতেছো যে একটু ছোট বা একটু কম সময় দিলেও হবে, সেটা তো তুমি আসলে ওইরকম করে ম্যানেজ করতে পারবে। বাট তোমাকে একটা ওভারঅল এভারেজ হিসাব রাখতে হবে যে এক মাসে অন্তত আমার 1.5টা করে চ্যাপ্টার, একটা চ্যাপ্টার তার সাথে আরও অর্ধেক একটা চ্যাপ্টার যেন শেষ হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আর কি আছে বলছে যে বছরের প্রথমে যে ভুলগুলো করার কারণে লাস্টে বছরের শেষে এসে বিজ্ঞানে টপ করা যায় না। দেখো এটা আসলে সবার শেষে আমি বলবো, যেহেতু বছরের শেষের কথা। এখন আসে যে বিজ্ঞানে পড়ার রুটিন কেমন হওয়া উচিত। আমার মনে হয় যেহেতু 14টা অধ্যায় আছে, তোমার প্রতিদিন না হইলেও সপ্তাহে 5 দিন অন্তত পড়তে হবে। এবং 5 দিনে কতক্ষণ করে পড়বা? 5 দিন তুমি শুক্র শনি বাদ দিয়ে দাও, শুক্র শনি ব্রেক, ঠিক আছে? 7 দিনের মধ্যে 5 দিন তুমি বিজ্ঞান পড়বা। 5 দিনে মিনিমাম 1 ঘন্টা করে হলেও তোমাকে বিজ্ঞান পড়তে হবে। কারণ তুমি ওই টার্গেটটা মাথা থেকে বের করবা না, যে বেসিক রিভিশন, প্র্যাকটিস, পরীক্ষা, নিজে মডেল টেস্ট দেওয়া, এই সব কিছু মিলিয়ে তোমাকে কিন্তু একটা না 1 মাসে 1.5টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। সো তুমি যদি এটা টার্গেট রাখো তাহলে তোমার মিনিমাম 5 দিন পড়তে হবে, 1 ঘন্টার বেশি সময় দিতে হবে বিজ্ঞানে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর কি আছে? এরপর হচ্ছে গণিত আর আইসিটি কিভাবে পড়বো। সো গণিত আর আইসিটির কথা যদি বলি, প্রথমে আসি গণিত। গণিতে কয়টা চ্যাপ্টার আছে? সেই 11টা চ্যাপ্টার আছে। সো 11টা চ্যাপ্টার গণিতে হইলেও তোমাকে আসলে টার্গেট রাখতে হবে কি, যে প্রতি মাসে অন্তত করে একটার বেশি চ্যাপ্টার যেন শেষ হয়, এবং আইসিটিতে যেহেতু চ্যাপ্টার কম, সো তুমি আসলে টার্গেট রাখতে পারো যে অন্তত 2 মাসে একটা চ্যাপ্টার, ঠিক আছে? 2 মাসে একটা চ্যাপ্টার, সো 1 মাসে কি অন্তত একটা চ্যাপ্টারের অর্ধেক চ্যাপ্টার শেষ করতে হবে। এটা হচ্ছে তোমার টার্গেট। আচ্ছা, এখন যদি আমি বলি যে রুটিন আসলে কেমন হওয়া উচিত, তাহলে যেটা বলবো যে যেহেতু বলেই দিলাম যে 5 দিনে, মানে এটা হচ্ছে যে এক চ্যাপ্টার হাফ চ্যাপ্টার করে। সো গণিতে অন্তত কি করতে হবে? গণিতে অন্তত চিন্তা করতে হবে যে 5 দিনই পড়বো আমি, 5 দিনের বেশি পড়া লাগবে না, 1 থেকে 2 ঘন্টা, ঠিক আছে? 1 থেকে 2 ঘন্টা প্রতিদিন আমাকে এটা প্র্যাকটিস করতে হবে। কারণ গণিত কিন্তু শুধু পড়লেই হচ্ছে না, তার সাথে অঙ্কটা হাতে করতে হচ্ছে। সো একটু বেশি সময় দিতে হবে, অ্যাজ ইন আমাদের 11টা চ্যাপ্টার আছে, আর প্র্যাকটিসের ব্যাপারটাও কিন্তু অনেক বেশি। আর যদি বলি আইসিটির কথা, আইসিটি আসলে এত পড়ার দরকার নাই, তুমি সপ্তাহে 1 দিন পড়ো। সপ্তাহে 1 দিন 1 ঘন্টা পড়ো, সপ্তাহে 1 দিন 1 ঘন্টা পড়ো, তাহলে আইসিটির জন্য এনাফ। বুঝতে পারছি? সো আমার কাছে মনে হয় যে রুটিনের কথা বললে আসলে এইটা একটা আইডিয়াল কেস হইতে পারে। এখন আসি যে এটা তো বুঝলাম, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কি কি কারণে আসলে আমরা টপ রেজাল্ট মিস করি। এটা যে কোনো সাবজেক্টেই হইতে পারে, গণিত, আইসিটি, বিজ্ঞান, যে কোনো সাবজেক্টেই টপ রেজাল্ট থেকে মিস হয়ে যায় যে ভুলগুলোর কারণে। প্রথমত, আমরা একটা গোছানো রুটিন বানাই না। আমাদের আসলে উচিত বছরের প্রথমে রুটিন বানায় ফেলা, এবং রুটিন বানানোর সময় এই যে আমি যে ব্যাপারগুলা মেনশন করলাম, যে কতগুলো চ্যাপ্টার আছে, সিলেবাসের কী অবস্থা, এবং এক একটা চ্যাপ্টার বা এক একটা সাবজেক্টের জন্য আমি কতটুকু করে সময় দিব, এইগুলো গুছিয়ে ফেলা। অনেকে এটা গুছিয়ে ফেললেও কি হয় জানো, বছরের প্রথমে আমরা অনেক বেশি ইনথুসিয়াস্টিক থাকি, আর পড়াশোনা করে একদম সব কিছু উলটপালট করে ফেলবো, ঠিক আছে? সব কিছু শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এমন পড়াশোনা করব। কিন্তু এই যে উদ্দীপনাটা, এইটা আসলে ওই বছরের 2 মাসের মাথায় যে কেমন জানি কমে যায়। ফেব্রুয়ারি মাস পর্যন্ত যাও চলে, মার্চের থেকে কেমন একটা ঢিলা ঢালা একটা ব্যবস্থা শুরু হয়। তার মাঝখানে কিন্তু দেখো আমাদের ফেব্রুয়ারিতে কিন্তু রোজাও শুরু হচ্ছে। সো ওই যে রোজার ঈদটা যাবে,
এই যে রোজাতে যে যে তোমরা যে একটু আসলে আমাদের মধ্যে একটা লেথার্জিক বিহেভিয়ার চলে আসে, এইখান থেকে দেখা যাবে কি যে ওই উদ্দীপনাটা আর নাই। অ্যান্ড এটা যখন কমতে কমতে যে দেখবো কি অর্ধবার্ষিকী পরীক্ষা চলে আসছে জুন জুলাইয়ে শেষ। এখন কি এখন তাড়াতাড়ি করে সিলেবাস শেষ করতে হবে, সিলেবাস শেষ করেই অর্ধবার্ষিকীতে পরীক্ষাটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যে কোনোভাবে হোক অর্ধবার্ষিকীটা একরকম দেই, অর্ধবার্ষিকীতে পরীক্ষাটা দেই, অর্ধবার্ষিকী ভালো না হোক অ্যাটলিস্ট বার্ষিকীটাকে আমরা আসলে টার্গেট করি। ঠিক আছে, বাদ অর্ধবার্ষিকী বাদ, অর্ধবার্ষিকীতে একরকম একটা রেজাল্ট করি, বার্ষিকীতে একদম সব কিছু দেখে নিব। গেল এরপর হচ্ছে বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষাতে যে কি হয়েছে, বার্ষিক পরীক্ষা যেহেতু তুমি অর্ধবার্ষিকীতে খুব একটা ভালো করে পড়ো নাই, বার্ষিকী যদি তুমি অনেক চেষ্টা করতেছো, ঠিক আছে, অনেক পড়াশোনা করতেছো, গোছায় ফেলতেছো, করলা, আমি ধরেও নিলাম যে তুমি বার্ষিকীতে বেশ ভালো করলা, এত কিছুর পরে বার্ষিক পরীক্ষায় বেশ ভালো করছো তুমি। কিন্তু দেখো বছর শেষে যখন রেজাল্টটা বানানো হবে, তোমার কিন্তু অর্ধবার্ষিকী এবং বার্ষিকী দুইটা থেকে মিলেই তোমার ফাইনাল রেজাল্ট বা তোমার ক্লাসের প্লেসটা সিলেক্ট করা হবে, তাই না? সো যখন দুইটা রেজাল্ট আসবে, তোমার যখন অর্ধবার্ষিকীতে মার্কস কম আছে, বার্ষিকীতে তুমি তার চেয়ে দ্বিগুণ পরিমাণ পরিশ্রম করলেও যে আসলে অর্ধবার্ষিকী এবং বার্ষিকী দুইটাতে ভালো করছে, সেই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডে চলে যাচ্ছে। তোমার কিন্তু রেজাল্টটা তখন ওই আপ টু দ্য মার্ক হচ্ছে না। এখন এটার রিজন কি ছিল? এটার রিজন একটাই ছিল যে তুমি হয়তো রুটিন বানাও নাই, প্রথম থেকে সিরিয়াস হও নাই, দ্বিতীয়ত সিরিয়াস থাকলেও তুমি মাঝখানে পড়াশোনা ওই কনসিস্টেন্সিটা ধরে রাখো নাই, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি কি হয়েছে, ফাইনালি তুমি একটা পুরো একটা জিনিসকে তুমি বাদ দিয়ে দিছো, অর্ধবার্ষিকী তুমি পুরোপুরিভাবে তোমার এটা মানে ইম্পর্টেন্স দাও নাই। অ্যান্ড ফাইনালি তুমি বার্ষিকীতে যদিও অনেক পড়াশোনা করছো, কিন্তু তোমার আশানুরূপ একটা রেজাল্ট আসে নাই। সো এইগুলো হচ্ছে আমার কাছে মনে হয় এটা টপ মিস্টেক্সের মধ্যে একটা। অ্যান্ড আরেকটা ব্যাপার হইতেছে যে আমরা আসলে অনেক পরে শুরু করি, অনেক পরে আসলে শুরু করা যাবে না, আজকে থেকে শুরু করতে হবে, এই মেন্টালিটি রাখতে হবে। অনেকের মনে হয় যে জানুয়ারি মাসের আজকে 8 তারিখ, কি রে ভাই 10 দিনও গেল না, এক সপ্তাহই হলো না, এখন কিসের পড়াশোনা? প্রথম মাসে কেউ পড়াশোনা করে? অনেকের আবার আরেক কিছু অজুহাত থাকে যে বই তো পাই নাই। আচ্ছা বই কি আসলেই পাও নাই? অলরেডি কিন্তু ওয়েবসাইট থেকে আমি তোমাদের সামনে বই নামায় দেখাইছি। সো বই যেখানে পাইছো, যতটুকু পারছো ওখান থেকে শুরু করো, শুরু করাটা দরকার। অ্যান্ড আবার আরও কিছু মানুষের মধ্যে আরেকটা টেন্ডেন্সি থাকে, যেমন ধরো আইসিটির কথা বলি, আমি তোমাদেরকে আইসিটি কি বললাম যে দিনে 1 ঘন্টা, পুরো সপ্তাহের মধ্যে একদিন পড়বা, অ্যান্ড সপ্তাহে একদিনে 1 ঘন্টা করে পড়বা। অনেক বান্দা আমাদের হচ্ছে কি করে, এটা হিসাব করে, ঠিক আছে, যে আচ্ছা ঠিক আছে, কি বললো আপু? বললো যে সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন 1 ঘন্টা, ঠিক আছে, এটা হিসাব করছে যে সপ্তাহে একদিন আছে 1 ঘন্টা করে পড়বো। তাহলে এরকম করে আমার সপ্তাহ মাসে থাকে 4টা, ঠিক আছে। সো পুরা মাসে আমি কি পড়লাম, আমি প্রত্যেক সপ্তাহে 1 ঘন্টা, তাহলে 4টা হইলে টোটাল হচ্ছে আমার 4 ঘন্টা। কত? পুরা মাসে আমি পড়বো 4 ঘন্টা, হিসাব করছে। আচ্ছা এরকম করে আমাদের মাস আছে কয়টা? অর্ধবার্ষিকী পর্যন্ত যাইতে 6 মাস। তাহলে সে হিসাব করে যে আচ্ছা অর্ধবার্ষিকী পরীক্ষা আছে আমার জুন জুলাই, ঠিক আছে, অর্ধবার্ষিকী পরীক্ষা আছে আমার জুন জুলাই। সো অর্ধবার্ষিকী জুন জুলাই থাকলে আমার তো এখন থেকে পড়ে লাভ নাই, আমার 6 মাস আছে, আমি 4 ঘন্টা করে পড়তে হবে 6 মাসে। সো আমার টোটাল হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টা পড়লেই তো হচ্ছে, 24 ঘন্টা মানে তো একদিন, তার মানে পরীক্ষার আগে একদিন পড়বো, তাহলে তো আমার আইসিটিতে ভালো হয়ে যাবে। এরকম করে ধরো বাকি সব সাবজেক্টে সে একটা হিসাব করে। কিন্তু বাবা যেই পড়াটা তোমার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পড়ার কথা ছিল, এটা যদি তুমি পরীক্ষার আগের দিন 24 ঘন্টায় শেষ করতে যাও, তাহলে কি আসলেই সম্ভব? মানে মেন্টালি আমরা কিন্তু আমাদের একটা নেওয়ার একটা ক্ষমতা আছে, আমরা কিন্তু চাইলেই অনেক বেশি প্রেশার নিতে পারি না, অনেক বেশি লোড আমরা নিতে পারি না। আমাদের ব্রেনকেও আমাদের ওইভাবে সময় দিতে হবে। তোমার ব্রেনকে তুমি অভ্যস্ত করো যে না তুমি প্রতিদিন 6 ঘন্টা পড়ার অভ্যাস করাও। ব্রেনের কিন্তু একটা প্রেশার নেওয়ার মতো একটা মানে ক্ষমতা থাকতে হবে, এটা একটা অভ্যাসের ব্যাপার। তোমার ব্রেন জীবনে পড়াশোনা করে নাই, পড়তে বসে না, তাকে তুমি পরীক্ষার আগের দিন 24 ঘন্টা পড়ার লোড দিতেছো, সম্ভব? এটা সম্ভব না। সো এইভাবে নিজেকে আসলে প্রস্তুত করতে হবে, ঠিক আছে। সো এই ধরনের হিসাব কিতাব কেউ করবেন না, আপনারা রেগুলারিটি মেনটেন করবেন। রেগুলারিটি হইতেছে যে অন্তত সপ্তাহে আইসিটি একদিন 1 ঘন্টা, ম্যাথ 5 দিন না পড়ো, 4 দিন অন্তত পড়ো, ঠিক আছে। সো আমি তাও বলি যে 7 দিনে 5 দিন অন্তত 1 থেকে 2 ঘন্টা
প্রতিদিনের পড়া প্রতিদিন গুছায় রাখা, ঠিক আছে? বিজ্ঞানও সেম। সো এই যে অতিরিক্ত কিছু করা যাবে না, অতিরিক্ত করতে গেলে, বেশি হিসাব করতে গেলে শেষে কিন্তু যে আটকায় যাবা। বুঝাতে পেরেছি? আচ্ছা, সো এইগুলোই আসলে বেসিক কথাবার্তা ছিল। এখন তোমাদেরকে বলছিলাম যে একটা ছোট্ট সারপ্রাইজ আছে তোমাদের জন্য। সারপ্রাইজটা কি আমি একটু দেখি। আমরা প্রথমে চলে যাব 10 মিনিট স্কুলে, ঠিক আছে? 10 মিনিট স্কুলে চলে গেলেই 10 মিনিট স্কুল লিখলেই আর কি এই যে এখানে আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটা আসবে, ঠিক আছে? ওয়েবসাইট আসার পরে এখানে আমরা একটা ক্লিক করলাম, চলে আসলাম। আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে লগ ইন করার সিস্টেম আছে। সো অলরেডি আমি হচ্ছে আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছ তোমরা, আমি হচ্ছে অলরেডি লগ ইন করে রাখছি পেইড কোর্সে। সো যারা আমাদের সাথে এইবার পেইড কোর্সে চলে আসবা, বা 6 to 10 এর আমাদের যে অনলাইন ব্যাচের ক্লাস হবে, বা এই যে তোমাদের ক্লাস 8 এর যে কোর্সটা আছে এটাতে ভর্তি হবা, তাহলে তো অলরেডি ক্রেডেনশিয়াল পেয়ে যাবা, তোমরা লগ ইন করতে পারবা। আমি অলরেডি লগ ইন করে আছি। ওকে, সো তাদের জন্য যেটা থাকবে, এই যে দেখো 10 মিনিট স্কুলে ঢুকলেই আমাদের কি, আমাদের হচ্ছে এইরকম সবগুলো ক্লাসের, মানে তোমার কোর্সের সকল ক্লাসের দেখাবে। আমার এটা হচ্ছে একটু বড় ক্লাসের জন্য ওপেন করা আছে। তুমি যখন তোমার ক্লাসে ভর্তি হবা, তোমারটা তোমাকে দিয়ে দেওয়া হবে। সো এইখানে আমাদের একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে কি দেখো, সুপার প্রেপ, ঠিক আছে? এইটা হচ্ছে এমন একটা জিনিস, এটা তোমাকে তোমার পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুত করে দেবে। দেখো কি আছে, ফুল সিলেবাসের উপর আনলিমিটেড এক্সাম তুমি দিতে পারবা। মানে তোমার যতবার খুশি তুমি ততবার এক্সাম দিবা, যত খুশি তত এক্সাম দিবা, ঠিক আছে? আর কি আছে, নিজের মতো করে সব টপিক কাস্টমাইজ করে প্রস্তুতি নিতে পারবা। মানে ধরো তোমার ক্লাসের পরীক্ষায় এবার অধ্যায় 1 আর অধ্যায় 2 আছে, ঠিক আছে? তো তোমার তো সবগুলো অধ্যায়ের প্রিপারেশন নেওয়া দরকার নাই, তুমি শুধু অধ্যায় 1 আর অধ্যায় 2 নিবা। সো তুমি চাইলে পরীক্ষায় আসলে এটা সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবা। সো আমরা একটা পরীক্ষা দিয়ে দেখি, হ্যাঁ? পরীক্ষা দিলে আসলে ভালো বোঝা যাবে। পরীক্ষা কোথায় দিব আমরা, এই যে শুরু করুন। সো আমি এখানে শুরু করোতে ক্লিক করলাম, দেখি কি হয়। আচ্ছা, শুরু করোতে যখন আমাকে আসলো, তখন কি, তখন আমাকে সব সাবজেক্ট দেখাবে। এটা হচ্ছে আমাদের ক্লাস এইচএসসিদের জন্য। সো আমি তারপরে এখান থেকে তোমাদের দেখাচ্ছি, তোমাদেরটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যারা ভর্তি হবা তারাই শুধু পাবা, ঠিক আছে? সো এটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র। আচ্ছা, আমরা এটাতেই ঢুকি। তো তোমার যে সাবজেক্ট থাকবে তুমি সাবজেক্ট সিলেক্ট করবা। সাবজেক্ট দেওয়ার পরে তোমার কাছে কি, তোমার কাছে সব অধ্যায় আছে, এখানে সবগুলো অধ্যায়ের প্রশ্ন আছে। তো তুমি যদি মনে করো, তোমার কাছে মনে হইলো কি যে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে অধ্যায় 1-এ একটা পরীক্ষা দিই, ঠিক আছে? অধ্যায় 1-এ পরীক্ষা দিই। সো অধ্যায় 1-এ যে এখানে পরীক্ষা দেওয়ার আছে, এখানে দেখো অনেকগুলো টপিক দেওয়া আছে, তারপর এখানে সঠিক উত্তর, ভুল উত্তর সবকিছু আছে। সো তুমি চাইলে এখান থেকে রিভিশন দিতে পারবা, আবার চাইলে পরীক্ষাও দিতে পারবা। সো আমি যদি একটা পরীক্ষা দিই, ঠিক আছে, আমি যদি একটা পরীক্ষা দিই, তুমি পরীক্ষাটা কিরকম প্রশ্ন দিতে চাচ্ছ? তুমি কি নতুন কোনো প্রশ্নের পরীক্ষা দিতে চাচ্ছ, নাকি তুমি ভুল উত্তর দাও এরকম কোনো প্রশ্নের পরীক্ষা দিতে চাচ্ছ? মানে ধরো তুমি একবার পরীক্ষা দিছো, কিছু কিছু প্রশ্নের উত্তর ভুল আসছে, সো তুমি চাইলে শুধুমাত্র যেগুলো ভুল হয়েছে সেইগুলো প্রশ্নের উপর একবার পরীক্ষা দিতে পারবা। আর যদি তুমি চাও একদম নতুন প্রশ্নের পরীক্ষা দিতে পারবা। আবার যদি তুমি চাও যে না, একটু রিভিশন করার জন্য পুরোনো প্রশ্নের পরীক্ষা দেই, তুমি চাইলে পুরোনো প্রশ্নের পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? সো আমি বললাম যে না, আমি নতুন প্রশ্নে একটা পরীক্ষা দিতে চাই। একটা মিনিট। ওকে, সো তুমি এখান থেকে সিলেক্ট করে নিবা যে কোন কোন অধ্যায়ে তুমি পরীক্ষা দিতে চাচ্ছ, ঠিক আছে? তুমি চাইলে একটা দুইটা তিনটা অধ্যায় মিলায়ে পরীক্ষা দিতে পারো। যেমন ধরো আমি সিলেক্ট করলাম যে আমি অধ্যায় 1 আর অধ্যায় 3 এই দুইটা অধ্যায় মিলিতভাবে পরীক্ষা দিব। এই যে ধরো আমার পরীক্ষায় আসছে, তোমাকে বলে দিছে টিচার যে এই দুইটা টপিকের উপরে পরীক্ষা হবে, তুমি এখান থেকে কতগুলো প্রশ্ন চাচ্ছ এই প্রশ্নটা তুমি সিলেক্ট করে নিতে পারবা। যেমন ধরো আমি সিলেক্ট করলাম যে আমি 15টা প্রশ্নতে পরীক্ষা দিব, ঠিক আছে? এখন এখানে অপশন থাকবে নতুন প্রশ্ন, ভুল উত্তর দেওয়া প্রশ্ন, নাকি পুরনো প্রশ্ন। তো আমি যদি বলি যে এটা নতুন প্রশ্ন পরীক্ষা দিব, এখন আমি কি এগিয়ে যাওতে ক্লিক করব। এগিয়ে যাওতে শুরু করলেই প্র্যাকটিস পরীক্ষা শুরু করো, ঠিক আছে? এই যে দেখো আমার কাছে প্রশ্ন চলে আসছে, আমার কাছে টাইমিংও চলে আসছে। এখন ধরো তুমি একটা উত্তর দিলা, আমি এরকম না জেনে হাবিজাবি উত্তর দিতেছি, তুমি তো পড়াশোনা করে সুন্দর মতো পরীক্ষা দিবা, ঠিক আছে? সো দেওয়ার পরে, পরীক্ষা দেওয়ার পরে এখন কি করব, আমি সাবমিট করুনে ক্লিক করলাম। আচ্ছা, সাবমিট করুন যখন দিব তখন কিন্তু আমার কাছে একটা নোটিফিকেশন আসবে যে আপনি 4টি প্রশ্নের উত্তর দিয়েছেন, 3টি প্রশ্নের উত্তর দেননি, এগুলো বাকি আছে, হ্যাঁ? তো তুমি যদি তারপরও মনে করো যে না আমি পারতেছি না, আমি এগুলো দিব না, ঠিক আছে, তুমি হ্যাঁ সাবমিট করতে চাচ্ছি বলে চলে যাবা। সো আমি সাবমিট করার পরে আমাকে কিন্তু রেজাল্ট দিয়ে দিছে, ঠিক আছে, যে সঠিক কয়টা হয়েছে, ভুল কয়টা হয়েছে, ঠিক আছে, উত্তর কয়টি দেওয়া হয় নাই, সব কিছুই দিয়ে দিয়েছে। চাইলে যে সমাধানের বিস্তারিত দেখুন, এই যে দেখো এইখানে আমাকে একদম সব কিছুর সমাধানও দেখিয়ে দিয়েছে।
যে কোনটার উত্তর আসলে কি হইতো। যেগুলো সঠিক দিয়েছে সেগুলোর ব্যাখ্যাও দিয়েছে, আর যেগুলো আমার ভুল হয়েছে সেগুলোর ব্যাখ্যাও আমাকে দিয়ে দিয়েছে। সুন্দর না? সো তুমি এরকম চাইলে কি যতবার খুশি ততবার পরীক্ষা দিতে পারবা, যত যত রকমভাবে ইচ্ছা তুমি তত রকম করে পরীক্ষা দিতে পারবা। সো এটা হচ্ছে আমাদের ক্লাস 8-এর জন্য একটা গিফট থাকবে। যারা আমাদের সাথে 8-এ এবার ভর্তি হবে তারা এরকম সুপার প্রেপ আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে পাবে, এবং যারা ভর্তি হবে আসলে শুধু তাদেরকেই দেওয়া হচ্ছে এটা, ভর্তি না হলে কিন্তু তুমি এটা মিস করে যাবা, ঠিক আছে? এবং আশা করি তোমাদের সুপার প্রেপটা আরও বেশি সুন্দর হবে। এটা তো গেল। এখন যদি আমরা ফেরত যাই, এটা ছাড়াও ক্লাস 8-দের জন্য আরও একটা ছোট্ট গিফট আছে। সেটা হচ্ছে, নিশ্চয়ই তোমরা একটা জিনিসের নাম শুনে রেখেছো, সেটা হচ্ছে 10-10। 10-10 জিনিসটা কি? 10-10 জিনিসটা হচ্ছে এই যে 10-10। 10-10 হচ্ছে আমাদের একটা চমৎকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে তোমাকে 24 ঘন্টা উত্তর দিবে। এখন দেখো, আমরা তো যারা তোমরা আমাদের সাথে ক্লাস করো তোমরা তো জানোই, একজন ধরো আমি তোমাকে পড়াচ্ছি, একজন টিচার তোমাকে পড়ায়, তার সাথে সাথে আরও একজন থাকে যে তোমাদেরকে রিপ্লাই করতে থাকে, যে তোমার কোনো একটা প্রবলেম হয়েছে, যে তুমি বুঝো নাই বা কোনো একটা বিষয়ে তোমার প্রশ্ন হয়েছে। এখন অলরেডি তো অনেকজন ক্লাস করতেছে, তো আমি একটা একা মানুষ, আমি অনেক সময় কি হইলো, তুমি কমেন্ট করছো, আমি হয়তো এটা দেখতে পারিনি বা কোনো কারণে উত্তর করতে পারি নাই। সো তোমরা সেখানে কি করো, তোমরা সেখানে কি ওই যে আরেকজন যে আমাদের সেকেন্ড টিচার থাকতেছে তাকে সরাসরি যে মেসেজে মানে একটা প্রশ্ন করতে পারো, সে তোমাকে উত্তর দেয়। তো এইটার পাশাপাশি তোমার যখন ক্লাস শেষ হয়ে যায় তখন তো আসলে আমিও থাকতেছি না, ওই টিচারও থাকতেছে না, কিন্তু তোমার রাত 3টার সময় মনে হলো যে আচ্ছা এই এমসিকিউটার উত্তর কি হবে। এখন তুমি রাত 3টার সময় কাকে পাবা? রাত 3টার সময় তুমি পাবা এই 10-10-কে। কাকে পাবা? এই 10-10-কে পাবা। এই 10-10 কি করবে? এই 10-10 হচ্ছে 10 মিনিট স্কুলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই মডেলটাকে বানানো হয়েছে তোমার সকল বই পড়ানোর পরে। মানে এ আসলে তৈরি হয়েছে তোমার বই পড়াশোনা করে। ও একটা সুপার ইন্টেলিজেন্ট মানুষ না, মানে কি বলা যাবে এটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। সো সে কি করবে? সে তোমার সকল প্রশ্নের উত্তর দিবে। সো তোমার আমার কাছে যা প্রশ্ন, তোমার প্রশ্ন তুমি যদি ওনাকে দাও, উনিও তোমাকে সেম ভাবেই উত্তর দিবে। তাহলে এটা ভালো হয়েছে না? যে অনেকের সময় কি আমাদের যে কনফিউশন থাকে বা উত্তরটা পাই না, সো আমাদের অলওয়েজ 10-10 হেল্প করবে, যাতে আমরা সাথেই উত্তরটা পেয়ে যাই। সো এটা কিন্তু তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ গিফট থাকবে, এটা আমি আর দেখাবো না। ক্লাস যখন শুরু হবে তখন ইনশাল্লাহ এই 10-10-এর সাথে তোমাদের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যাবে। দেখবা যে তার সাথে আসলে তোমাদের বেশি আদান প্রদান ভালোবাসা হবে। তখন তো জানি না আপুকে ভুলে যাবা, কি আর করার, বাট কিছু না, কষ্ট পাচ্ছি না, বাট আসলে কষ্ট পাচ্ছি। ওকে, সো এই ছিল আপাতত আজকের ক্লাস। এখন তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা হইতেছে যে ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপ, এই গ্রুপে যদি এখনো কেউ জয়েন না করে থাকো, এটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি গ্রুপ, ঠিক আছে? ক্লাস 8 সুপার স্টুডেন্টস, এই গ্রুপটাতে কেউ যদি ক্লাস 8-এ পড়ো, এখনো যদি এই গ্রুপে জয়েন না হয়ে থাকো, প্লিজ জয়েন হয়ে যাও। কারণ এই গ্রুপে কিন্তু আমরা ফ্রিতে সাজেশনস দেই, বিভিন্ন সময় লাইভ ক্লাসও হয়, সব কিছুই কিন্তু ফ্রিতেই থাকে, এবং তোমার পড়াশোনার রিলেটেড সকল সমস্যার সমাধান আমরা এই গ্রুপেই করে থাকি। সো কেউ যদি এমনও থাকো যে না হয়তো ভর্তি হচ্ছি না, বাট তুমি স্টিল ওয়েলকাম আমাদের এই গ্রুপে আসার জন্য। অ্যান্ড গ্রুপে আসার পরে প্লিজ আমাদের জানিয়ে দিও যে আজকে তোমার ক্লাসটা কেমন লাগছে। আর তার সাথে কি একটা ছোট্ট হোমওয়ার্ক থাকতেছে, তোমার জানুয়ারি মাসে স্টাডি রুটিনটা কেমন হবে এটা বানিয়ে আমাদের সাথে শেয়ার করতে হবে। সো গ্রুপের মধ্যে যে সুন্দর করে লিখবা আজকে ক্লাস কেমন লেগেছে, আর তার সাথে সুন্দর করে তোমার পরিচয় দিবা। আর তারপরে তোমার জানুয়ারি মাসে নিশ্চয় একটা রুটিন বানিয়েছো তোমরা, নাকি এখনো বানাও নাই? হাই হাই, বানাই ফেলতে হবে তাড়াতাড়ি, ঠিক আছে? রুটিনটা বানিয়ে সুন্দর করে আমাদের সাথে গ্রুপে শেয়ার করে দিবা। সো আমি চেষ্টা করব তোমাদের সবার রুটিন একটু দেখতে, গো থ্রু করতে। অ্যান্ড আমি অবশ্যই যদি কারোর রুটিন খুব ভালো লাগে আমি অ্যাপ্রিসিয়েট করব। কারোর রুটিনে যদি মনে হয় যে না একটু আকাশ কুসুম পাতাল উল্টাপাল্টা হয়ে গেছে রুটিনে, সো আমি চেষ্টা করব যে তাদেরকে একটু হেল্প করতে, যে কীভাবে একটু বেটার রুটিন বানানো যায়, কীভাবে তুমি এই রুটিন দিয়ে পড়াশোনা করলে আসলে ভালো করতে পারবা। আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি যে সাবজেক্টগুলো অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ কীভাবে আসলে সপ্তাহে কতটুকু সময় দিতে হবে। বাট তারপর আমি চাই যে তোমাদের নিজেদের যে রুটিন আছে সেই রুটিনটা আমাদের সাথে শেয়ার করো। রুটিনটার মধ্যে অনেক কিছু থাকতে পারে, তোমার ব্রেক টাইম থাকতে পারে, প্রত্যেক সাবজেক্টের আলাদা সময় থাকতে পারে। অনেকের নামাজের বিরতি দিতে পছন্দ করে, নামাজের বিরতি, খাওয়ার বিরতি, টিভি দেখার বিরতি, তোমার রুটিন যেমনই হোক না কেন সেটা আমাদের সাথে প্লিজ শেয়ার করবে। আর এটা ছাড়াও আমি জানি তোমাদের আসলে অনেক কোশ্চেন আসছে, ঠিক আছে? সো এই সকল কোয়েশ্চেন্স হচ্ছে এই যে 16910-তে একটা কল দিবে, তোমাদের স্টুডেন্ট অ্যাডভাইসার ভাইয়া বা আপু যেই থাকুক না কেন তারা চেষ্টা করবে তোমাকে হেল্প করতে। এছাড়াও ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপে আমাদের প্রশ্ন করতে পারো, আমরা তো আছি, চেষ্টা করবো যতটুকু সম্ভব
ঠিক আছে, আমরা হেল্প করব। হ্যাঁ, কষ্ট পাচ্ছি না কিন্তু কষ্ট পাচ্ছি, ওইটাই একটু টেনের টেনশনে আসলে একটু কষ্ট পাচ্ছি। মনে হচ্ছে যে তোমরা তো এখন ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বেশি ভালোবাসবা, যেহেতু সবসময় তোমাদেরকে উত্তর দিবে। ঠিক আছে, ব্যাপার না। যার কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে 16910-তে কল দিও। আর অবশ্যই তোমার স্টাডি রুটিনটা আমাদের সাথে শেয়ার করে দিও। যারা যারা অলরেডি ক্লাস 8-এ ভর্তি হইছো, তোমাদের সাথে তো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর বাকিরা যারা ভর্তি হও না এখনো, প্লিজ ভর্তি হয়ে যাও। তার চেয়ে বড় ব্যাপার, স্টাডি রুটিনটা প্লিজ শেয়ার করো। অ্যান্ড যারা বলতেছো বানাও নাই, আল্লাহ কোথায় আছো তোমরা, তাড়াতাড়ি বানায় ফেলো অ্যান্ড আমাদের সাথে শেয়ার করো। ঠিক আছে, ওকে গাইস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ।